আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। শুভ বিজয়া প্রত্যেককে প্রথমে জানাই। পুজোর পর এটাই প্রথম ক্লাস, আবার কালকার একটা পুজো। আচ্ছা, শুরু করার আগে একটু বাজে বকি। বাজে বকাটা খুব দরকার যদিও। সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে পুজোর আগে এবং পুজোর পরে বেশ অনেকগুলো পুরনো পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরোলো। পেন্ডিং ছিল এই রেজাল্টগুলো। ডব্লিউবিসিএস 2023-এর গ্রুপ এর ইন্টারভিউ কল হয়েছে, দেখেছো নিশ্চয়ই। 22-এর গ্রুপ ডি ডব্লিউবিসিএস, তার ইন্টারভিউ কল হয়েছে। ক্লার্কশিপের রেজাল্ট আউট হলো অবশেষে। পুজোর আগে মিসলেনিয়াস মেন হয়েছে, সুতরাং যেহেতু প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়েছে ক্লার্কশিপের, এরও মেনের পরীক্ষা এবছরের শেষের দিকেই হয়ে যাবে, তার থেকে বেশি দেরি হওয়ার কথা নয়। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা সামনে আসছে, এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা এখনও নোটিফিকেশন হয়নি, ডব্লিউবিসিএস প্রিলি 2025 হয়তো পরের মাসে নোটিফিকেশন হবে, জানুয়ারি মাসে পরীক্ষা হবে, এরকম একটা কানাঘুষো শোনা যাচ্ছে। ভোটের আগে নিঃসন্দেহে একটা প্রিলিমিনারি হবে। 1-2 বছরের গ্যাপ হয়েছে, এরপর আর গ্যাপটাকে নিশ্চয়ই কমিশন বা সরকার লম্বা করতে চাইবে না। ঠিক আছে, তার মানে প্রচুর পরীক্ষা গায়ে গায়ে, সুতরাং এটা একটা অপরচুনিটি। এখন তো পরীক্ষা খুব নিয়মিত হয় না, যখন হয় তখন সেই অপরচুনিটিটা বা সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করলে চলবে না, এটা খুব পরিষ্কার কথা। সুতরাং উৎসবের মরশুম, পড়াশোনায় মন নেই, কিন্তু পড়াশোনায় মন আনতে পারে। উৎসবও শেষ, আগামী সপ্তাহে শুক্রবার দিন বোধহয় নাকি বৃহস্পতিবার দিন ভাইফোঁটা। ভাইফোঁটা হলে উৎসব অনুষ্ঠান যা যা হচ্ছিল বিগত কিছুদিন ধরে সব কিছুই কিন্তু শেষ হবে। যদিও এখন আমাদের এই বাজারে ছট পুজো খুব গুরুত্বপূর্ণ, জগদ্ধাত্রী পুজোও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরকমভাবে দেখতে গেলে এখনও বেশ কিছুদিন টানবে সিজনটা। তারপর দেখতে দেখতে চলে আসবে ক্রিসমাস। মানে পুজো থেকে ক্রিসমাস একটা বেশ 3 মাসের বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান, প্রচুর বিয়ে এই সময় হয় অঘ্রাণ মাসে। হ্যাঁ, তো এইসব মিলিয়ে সময়টা একটুখানি গোলমেলে, মানে পড়াশোনায় মন থাকে না, গোলমেলে বলতে এইটা আর কি। সেইটা করলে চলবে না, পড়তে হবে মন দিয়ে। যাই হোক, এবার কাজের কথায় আসি। আজকে যেটা আমরা পড়ব এটা বেসিক্যালি একটা ফিলার। গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলতে যেটা বোঝায়, ক্রোনোলজিক্যালি পরপর আমরা যেরকম পড়ছিলাম সেরকম হয়তো নয়। রাইজ অফ মডার্ন প্রেস, প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। বিভিন্ন পত্র পত্রিকা, বিখ্যাত অখ্যাত নানান ব্যক্তিবর্গ যারা এই ধরনের পত্রপত্রিকাগুলো সম্পাদন করত, সেগুলো পড়তে হবে। আর প্রেসের ওপর সরকার কখন কিভাবে কি রেস্ট্রিকশন চাপিয়েছে না চাপিয়েছে, কি আইন এনেছে, এগুলো একটু টুকটাক দেখতে হবে। তো এটা একদিনেই শেষ হয়ে যাবে, কমফোর্টেবলি শেষ হয়ে যাবে। এখান থেকে অনেক প্রশ্ন আসে, সুতরাং এটা খুব মন দিয়ে পড়তে হবে। বিশেষ করে পিএসসির এটা কিন্তু খুব একটা ফেভারিট জায়গা। ক্লিয়ার? তোমরা স্ক্রিনে দেখো একটু, এবার আমি সরাসরি চলে যাই। রাইজ অফ মডার্ন প্রেস, বেঙ্গল গেজেট দিয়ে আমাদের আলোচনা শুরু হয়। ক্লিয়ার? হিকির বেঙ্গল গেজেট, জেমস অগাস্টাস হিকি 1780 সালে। আমরা দেখছি যে, এক সেকেন্ড, হ্যাঁ, 1780 সালে তিনি বেঙ্গল গেজেট, বা এটাকে অনেক সময় হিকির গেজেটও বলা হয় তার নাম অনুসারে, চালু হয়েছিল। তার মানে প্রথম সংবাদপত্র ভারতবর্ষে বাংলায় আজ থেকে প্রায় 250 বছর আগে। ক্লিয়ার? 1780 আর আমরা 2025, মানে বুঝতেই পারছো 245 বছর দূরে আমরা দাঁড়িয়েছি। আর 5 বছর গেলে 250 বছর হয়ে যাবে, 250 বছর হয়ে যাবে আমাদের আধুনিক যে প্রিন্টিং প্রেস, তার 250 বছর। ইটস ডেফিনেটলি অ্যান অ্যাচিভমেন্ট। কিন্তু এখন প্রিন্ট মিডিয়ার খুব একটা গুরুত্ব নেই। একটা সময় প্রিন্ট মিডিয়াই সব ছিল, তারপর আস্তে আস্তে রেডিও, সেখানে খবর পড়া, তারপর যখন টিভি এলো তখন আর এক প্রস্থ, একটা কী বলবো, একটা বিপ্লবী বলা যেতে পারে। তারপর যখন 24x7 নিউজ চ্যানেল চালু হলো, তখন
যে কোনো সময় টিভি খুললে খবর শোনা যেত, হেন কোনো খবর নেই যে সেখানে দেখানো হচ্ছে। পাড়ায় জল জমলেও সেটা ব্রেকিং নিউজ হয়, এইরকম ব্যাপারটা আর কি। 24 ঘন্টা নিউজ চ্যানেল চালাতে গেলে যা হয়, এখন কিন্তু আর কেবলমাত্র ইলেকট্রনিক মিডিয়ার মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ নেই। এখন এই ইন্টারনেটের জামানায় এবং ডাটা সহজ সস্তা হয়ে যাওয়ার কারণে আমরা দেখি যে আমাদের ডাটা তো সবসময় অন করা থাকে, যদি নোটিফিকেশান অন করা থাকে বিভিন্ন নিউজ ফিড ঢুকতে থাকে, ইউটিউবে বিভিন্ন ভিডিও আসে খবরের, বিভিন্ন অ্যানালিসিস হয়, বিভিন্ন পডকাস্ট হয়, অনেক নিউজ এজেন্সি রয়েছে বা অর্গানাইজেশন রয়েছে যারা কিন্তু কেবল ইউটিউব চ্যানেলের ওপর রয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। সুতরাং এখন ইলেকট্রনিক মিডিয়ারও আর প্রয়োজন নেই। আমি ট্রেনে, বাসে, ট্রামে যেতে যেতে মোবাইলটা খুলবো, কোনো একটা মানে নিউজ ওয়েবসাইটে যাব, সেখান থেকে খবর দেখে নিচ্ছি। সেই কারণে দেখো এখন প্রত্যেকটা প্রিন্ট মিডিয়ার বা ইলেকট্রনিক মিডিয়ারও কিন্তু একটা ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে। তাহলে প্রচুর অপশন এখন। এখন খবর সহজলভ্য, এক কথায় তোমার কাছে প্রচুর অপশান, তুমি বুঝতেই পারবে না যে কোনটা আমি নেব কোনটা নেব না, মানে কোনটা দেখবো কোনটা পড়বো কোনটা পড়বো না। তো ইনস্পাইট অল অফ দিস এখনও সকালবেলা কিন্তু সব না হলেও অনেক বাড়িতেই খবরের কাগজ কিন্তু খবরের কাগজওয়ালা ছুঁড়ে দিয়ে যায় এখনও টিল ডেট। হয়তো আগের থেকে কমে গেছে, এখন অনেকেই খবরের কাগজ নেওয়া বন্ধ করে দিয়েছে, অনেকে ডিজিটাল পেপার পড়ছে, মানে ই পেপার যেটাকে আমরা বলি, আনন্দবাজার পত্রিকা বা কিছু একটা সহজ মানে সস্তার একটা সাবস্ক্রিপশন রেটে তারা পুরো কাগজটাই তাদের স্ক্রিনে দেখতে পাচ্ছে, এরকমও অনেকে করছে। কিন্তু তারপরেও সেই চা খেতে খেতে খবরের কাগজটা খুলে বসার যে মেজাজটা, সেটা তো আর ওই স্ক্রিনে আসে না, ঠিক আছে? সেটা একটা আলাদা মজা আছে। বা একটা সময় আমরা দেখতাম যে একটা কাগজ, একটা তখনকার দিনে বড় পরিবার হতো, 51 পরিবার হতো, কে আগে পড়বে সেই নিয়ে একটা কাগজটা টানাটানি, তারপর কাগজটা ভাগ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, খেলার পাতাটা তুই পড়, আমি ভেতরের পাতাটা পড়ি, তুই বিনোদনের পাতাটা পড়। কাগজটা 2 থেকে 3 ভাগে ভাগ হয়ে গেল, হয়ে সবাই ঝাঁপিয়ে পড়ে কাগজটা পড়ছে। কেউ কেউ বলছে ঠিক আছে বাবা যা, এই লড়াইতে আমি নেই, তোরা পড়ে না, আমি বেলায় পড়বো, আমি বাসি খবরই পড়বো, ঠিক আছে চলো, কোনো সমস্যা কিছু নেই। তো এই যে জিনিসগুলো, খবরের কাগজের সঙ্গে বাঙালির যে আত্মিক যোগ, সেটা অতীতে আরও হয়তো বেশি ছিল, এখন হয়তো কমেছে, কিন্তু একেবারে নেই তা নয়। এখনও এত কিছুর পরেও খবরের কাগজের বা প্রিন্ট মিডিয়ার কিন্তু একটা গুরুত্ব বা জনপ্রিয়তা পড়তির দিকে হলেও রয়েছে, কিন্তু এটা হচ্ছে এটার বিউটি, ঠিক আছে? এবং যেহেতু এখন প্রিন্ট মিডিয়াকে অন্য অনেকগুলো মিডিয়ামের সঙ্গে লড়াই করতে হচ্ছে, ঠিক আছে, সুতরাং তারও রিপোর্টিংয়ের যে ভঙ্গিমা, তারও সংবাদ পরিবেশনার যে ভঙ্গিমা বা যে স্টাইল, তার যে ভাষা, এইগুলো কিন্তু বদলে গেছে অনেক। আগে একটা ঘটনার একটা বিস্তারিত বিবরণ থাকতো, অনেক বড় বড় সেই সময় নিউজ রিপোর্টিং হতো। এখন দেখবে নিউজ রিপোর্টিংয়ের সাইজগুলো কিন্তু অনেক ছোট, এত বড় লেখা এখন কেউ পড়বে না, সোজা কথা, ঠিক আছে? এমনকি সম্পাদকীয়র যে প্রবন্ধগুলো, সেগুলোও আস্তে আস্তে ছোট করে দেওয়া হয়েছে। কেবলমাত্র যেটা সম্পাদকীয় সেটার সাইজ আগেও ছোটই ছিল, এখনও খুব একটা বড় হয় না সেটা, ওইটাই একমাত্র যেটা প্রায় অপরিবর্তিত থেকে গেছে। কিন্তু খেলা থেকে শুরু করে রাজনীতি থেকে বিনোদন বা অন্যান্য নানান খবর এখন অনেক ছোট আকারে পরিবেশিত হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই খবরটা কিন্তু বাসি। যে খবরটা লোকে সংবাদপত্রে পড়ছে সেটা কিন্তু সে আগের দিনই শুতে যাওয়ার আগে টিভিতে দেখে নিয়েছে, বা একদম যাকে বলে সেই মাঝরাত্রির কোনো ডেভেলপমেন্ট হলে সেটা আলাদা কথা, তাও সকালবেলা উঠে খবরের কাগজ পড়ার আগে লোকে একবার মোবাইলে চোখ বুলালে সেই খবরটা চলে আসছে। সুতরাং সেই হিসেবে লোকে এখন বাসি খবর পড়ে, লোকে এখন সংবাদপত্র দেখে একটা সংবাদ নতুন জানছে, মেন নিউজগুলোর ক্ষেত্রে সেটা হয় না, কিছু ফিচারধর্মী খবর থাকে যেগুলো হয়তো লোকে সংবাদপত্র পড়ে হয়তো জানছে, কিন্তু মেন যে নিউজগুলো রাজনীতি, অর্থনীতির ইত্যাদি, সেগুলো কিন্তু লোকে মোটামুটি জেনেই যাচ্ছে খবরের কাগজ খোলার আগে। তারপরে সে যখন দ্বিতীয়বার পড়বে, তখন সেইটা মাথায় রেখে যারা সংবাদ পরিবেশন করছেন তারা তাদের রিপোর্টিংটা তৈরি করেন যে
এই খবরটা হয়তো পাঠক বা পাঠিকা আগে পড়ে ফেলেছে মেন নিউজটা, এইবার আমার লেখাটা হয়তো সে দ্বিতীয়বার পড়ছে, মানে পড়ে সে খবরটা জানছে না, অতএব আমি কিভাবে লিখলে তার আগ্রহটা ধরে রাখা যায় সেটা হয়তো সে ভাবছে। ফলে খবরের কাগজের ভাষা ভঙ্গিমা এগুলো সব বদলে গেছে, সেগুলো নিশ্চয়ই এক নেই, কিন্তু খবরের কাগজ রয়ে গেছে। বা বিভিন্ন পত্রিকা এখনও বেরোয়, একেবারে বেরোয় না তা তো নয়, আগের থেকে কমে গেছে হয়তো, কারণ ওই একই জিনিস মানুষের পড়ার অভ্যেস চলে যাচ্ছে। আর পত্রিকা তো কখনোই সেই অর্থে তাজা খবর দিত না। পত্রিকা কি করে, একটা ধরো মাসিক বা পাক্ষিক বা সাপ্তাহিক পত্রিকা যেটা করে সেটা হচ্ছে একটা নিউজ আইটেমকে নিয়ে, একটা বিষয়কে নিয়ে অ্যানালাইজ করে, একটা কারেন্ট কোনো বিষয় নিয়ে সেটাকে অ্যানালাইজ করছে। এবার হয়তো তার সঙ্গে কিছু হয়তো কোনো ব্যক্তি বিশেষের হয়তো ইন্টারভিউ থাকলো ইত্যাদি প্রভৃতি, এরকমভাবে নানান রকমের জিনিস দিয়ে একটা মোটামুটি 60-70-80 পাতার 100 পাতার একটা নিউজ ম্যাগাজিন তৈরি হয়। মানে নিউজ ম্যাগাজিন ঠিক নয়, একটা ম্যাগাজিন তৈরি হয়, সেখানে নানান ধরনের জিনিস থাকে। তো সেই ধরনের ম্যাগাজিন এখনও আছে যেগুলো আমরা তোমাদের পড়তে বলি। আউটলুক বলো, ফ্রন্ট লাইন বলো, ইন্ডিয়া টুডে বলো, উইক বলো, ঠিক আছে। আবার কিছু একাডেমিক ম্যাগাজিনও আছে যেগুলো বিভিন্ন হয়তো একাডেমিক অর্গানাইজেশন থেকে বেরোয়। আমি তো বলবো তোমাদের ইপিডব্লিউ পড়া উচিত, মানে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি, ঠিক আছে। ইপিডব্লিউ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাগাজিন, যারা মানে ভ্যারাইটি অফ আইটেমস, প্রচুর ধরনের বিষয় নিয়ে তারা কিন্তু লেখে, এবং খুব ভালো ভালো লোককে দিয়ে, স্কলারদের দিয়ে, প্রফেসরদের দিয়ে, যারা গবেষক তাদের দিয়ে এই পত্রিকায় লেখানো মানে লেখাগুলো হয় আর কি। এনিওয়ে, এটা একটা বিশাল বড় জগৎ। এই যে 250 বছর প্রায় অতিক্রান্ত, সেখানে একদিকে যেমন ইংরেজির মতন সংবাদপত্র যেটা ভারতের প্রায় সব জায়গা থেকে বেরোয় সেরকম যেমন আছে, আবার বিভিন্ন ভারতীয় ভাষার সংবাদপত্র পত্রিকা, সেটা হয়তো একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষের জন্য স্বাভাবিক। ধরো আজকে বাংলা কাগজ পশ্চিমবঙ্গতেই নিশ্চয়ই, ত্রিপুরাতেই নিশ্চয়ই সব থেকে বেশি পড়া হয়। প্রবাসী বাঙালিরা আজকাল করে বাংলা কাগজের ধার ধারে বলে তার মনে হয় না। আর ডিজিটাল হোক বা তোমার বলো হার্ড কপি হোক, সেগুলো এখন অনেক ইজি। অন্যান্য শহরে সেখানে একটা কোনো ছোট প্রেসে সেটা ছেপে বেরিয়ে চলে যাচ্ছে। আগে কি হতো, হ্যাঁ, বাই এয়ার নিয়ে যেতে হতো, অর্থাৎ একটু দূরের শহরে সকালের কাগজটা কলকাতা থেকে যেতে যেতে দুপুর গড়িয়ে গেল, বা ট্রেনে করে যাচ্ছে হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা গিয়ে হয়তো বেলা 12টায় পৌঁছলো, ঠিক আছে। ধরো পাটনায় আনন্দবাজার পত্রিকায় কলকাতা থেকে যেতে যেতে দুপুর হয়ে যাচ্ছে। এইগুলো আর এখন হয় না, এখন এমনিতেই বিভিন্ন জায়গা থেকে খবরের কাগজ বেরোয়। আর একটু যারা দূরের তারা অনেকেই খবরের কাগজ আসতে দেরি হবে এই ধৈর্য না ধরে ওই ডিজিটাল সংস্কার যেটা সেইখানে চলে যাচ্ছে। তো এগুলো নিশ্চয়ই অনেক বদল হয়ে গেছে, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং যে কিভাবে এই প্রিন্টিং প্রেস তৈরি হলো। তখনকার দিনে ব্যাপারটা তো এত সহজ ছিল না, অনেক চ্যালেঞ্জেস ছিল, টেকনোলজি এত উন্নত ছিল না, খবর এসে পৌঁছতে সময় লাগতো। এখন কি মানে একটা খবর একদম লাইভ হয়ে যাচ্ছে, তখন হয়তো একটা খবর গিয়ে 3 দিন পরে পৌঁছলো, সেটা হয়তো ঘটেছে 3 দিন আগে, তারপর 3 দিন পরে সেটা খবরের কাগজে বেরোচ্ছে। প্রথম কথা, ডেইলি নিউজ পেপারের কনসেপ্টটাই কিন্তু প্রথমে নেই। এই যে বেঙ্গল গেজেট, ইট ওয়াজ উইকলি, মাথায় রাখতে হবে। ডেইলি নিউজ পেপারের কনসেপ্ট আরও পরে এসেছে, অর্থাৎ প্রতিদিনকার খবর ছেপে বেরিয়ে ডিস্ট্রিবিউশন করার যে টেকনোলজি, সেটা কিন্তু প্রথম ছিল না। আজ থেকে 250 বছর আগে সেটা থাকা সম্ভব না। সো বেসিক্যালি বেঙ্গল গেজেট অর হিকিস গেজেট উইকলি। দেখো এটা সম্ভবত এখানে লেখা আছে, বা যা লেখা যদি নাও থাকে বলে দিলাম, এখানে যেটা লেখা আছে দেখে নাও। জেমস অগাস্টাস হিকি in 1780 started the Bengal Gazette or Calcutta General Advertiser, the first newspaper in India, যেটা আবার দেখো মাত্র না, এটা অবশ্য অনেক দিনই, 1772 সালে সেটা সিজ করা হয় বিকজ অফ ইটস আউটস্পোকেন ক্রিটিসিজম অফ দি গভর্নমেন্ট। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার এই প্রসঙ্গে আসি, সরকারের সমালোচনা, এটাই তো সংবাদ মাধ্যমের কাজ। এবং দেখো ব্রিটিশদের কাগজ, তারাও কিন্তু নিজেদের সমালোচনা করছে। দিস ইজ দ্য বিউটি অফ ফ্রিডম অফ স্পিচ। এটা হচ্ছে মানে এই যে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার এইটাই হচ্ছে সব থেকে বড় হিসেব, যে আমি আমার মতন সংবাদ ছাপছি, সমালোচনা করছি সরকারের। এবার সংবাদপত্রকে বা প্রিন্ট মিডিয়াকে তখনকার দিনে, যেহেতু অন্য কোনো মিডিয়া নেই তাই শুধু প্রিন্ট মিডিয়াই বলছি, স্বাভাবিকভাবেই ধরো প্রো গভর্নমেন্ট নিউজ পেপার বা ম্যাগাজিন নিশ্চয়ই ছিল।
সবাই নিশ্চয়ই সমালোচনা করবে না। কেউ কেউ নিশ্চয়ই থাকবে সরকারের গুড বুকে থাকতে, সরকারি সাহায্য বলো কিংবা ধরা যাক বিজ্ঞাপন বলো সরকারের, এগুলো সবাই পেতে চাইবে। ঠিক আছে, এবার সেই হিসেবে নিরপেক্ষ সাংবাদিকতা ব্যাপারটা অনেকটাই সোনার পাথরবাটির মতো। এটা তো ঠিক ওইভাবে হয় না। প্রত্যেকেরই নিজস্ব কিছু এজেন্ডা থাকে, কিন্তু তারপরেও ভারতীয় সংবাদ মাধ্যমের যে নির্ভীকতা, তাদের যে সাহস, চোখে চোখ রেখে সরকারের সঙ্গে মানে সরকারকে মোকাবিলা করার যে সাহস বা তার যে সমালোচনা, এটা কিন্তু ছিল না তা কিন্তু এটা বললে ভুল হবে যে সবাই মোটামুটি প্রায় বিকিয়েই বসেছিল, তা নয় কিন্তু। আর স্বাভাবিকভাবেই প্রচুর ভারতীয় সংবাদপত্র পত্রিকা ছিল যেগুলো ভারতীয়রা প্রকাশ করেছিল বা সম্পাদনা করেছিল, সেখানে তো সমালোচনা হবেই। দেখো, আমরা কিন্তু মোটামুটিভাবে ভারতীয় সংবাদপত্রের ইতিহাস আলোচনা করতে গেলে একটা নাম অনেক সময় উপেক্ষা করি, কিন্তু উপেক্ষা করা উচিত নয়। সেই ভদ্রলোকের নাম রাজা রামমোহন রায়। আমরা খেয়ালই করি না যে এই লোকটিও কিন্তু একজন সাংবাদিক দিনের শেষে। আমরা তাকে অনেক বেশি একজন সোশ্যাল রিফর্মার হিসেবে মনে রাখি, রাইট? যে তিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন বা আরও নানান যে তার রিফর্মসগুলো রয়েছে, পাশ্চাত্য শিক্ষার তিনি সমর্থন করছেন, প্রেসিডেন্সি কলেজ মানে তখনকার হিন্দু কলেজ তৈরির পেছনে যে দলটা বা গ্রুপটা কাজ করেছিল তিনি তার মধ্যে একজন ছিলেন। আবার তিনি সরেও গেছিলেন মত পার্থক্য হওয়ার কারণে। তো এই যে তার বহুবিধ কর্মকাণ্ড, সেটা তার ব্রাহ্ম সমাজ তৈরি করছেন, তাকে আমরা একজন ধর্ম সংস্কারক বা সমাজ সংস্কারক হিসেবে মনে রাখি। ক্লিয়ার? সোশ্যাল রিফর্মার অর রিলিজিয়াস রিফর্মার, একজন রিফর্মার হিসেবে আমরা তাকে মনে রাখি। বাট অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ আ জার্নালিস্ট অ্যান্ড he can easily be regarded as the father of Indian journalism, particularly vernacular journalism. তিনি কিন্তু একাধিক ভারতীয় ভাষায় পত্রপত্রিকা প্রকাশ করেছেন এবং সরকারের সমালোচনাও করেছেন, রাইট? তো যেহেতু বাংলা থেকেই ব্রিটিশদের সাম্রাজ্যবাদের বিকাশ, কলকাতা ছিল ভারতের রাজধানী, সুতরাং এটা মাথায় রাখবে যে অন্য ৮-১০টা জিনিসের মতো সংবাদপত্র বলো বা সাংবাদিকতা বলো বা প্রিন্টিং প্রেস বলো, সেটারও কিন্তু সবথেকে প্রথম দিকে অন্তত তার ব্যাপক বিকাশ বিস্তার এই কলকাতা বা বাংলা থেকেই কিন্তু হয়েছে। এবং শ্রীরামপুর প্রেস ইজ ভেরি ফেমাস, এটা তোমরা প্রত্যেকেই জানো। শ্রীরামপুর প্রেস থেকে বাংলা পত্রিকা প্রকাশিত হয়েছে, শ্রীরামপুর প্রেস থেকে প্রচুর পাঠ্যপুস্তক প্রকাশিত হয়েছে বিভিন্ন ভাষায় ভারতে। সুতরাং শুধু মিডিয়া মানে প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে নয়, শ্রীরামপুর প্রেস কিন্তু তৎকালীন 19 শতকের প্রথমার্ধে, ফার্স্ট হাফ অফ 19th সেঞ্চুরি, 19 শতকের প্রথমার্ধে শিক্ষা বিস্তারের ক্ষেত্রেও কিন্তু মুখ্য ভূমিকা পালন করেছে। মাথায় রাখো, তার আগে তো ছাপা বই হতো না, পুঁথি হতো। ঠিক আছে, সেই পুঁথিগুলো পণ্ডিতের কাছে, শিক্ষকের কাছে থাকতো। সেইখানে গিয়ে সেই পুঁথি খুলে পণ্ডিত পড়াচ্ছেন, ছাত্ররা লিখছেন, শিখছেন, এইভাবে হতো। তখন তো আর স্টাডি মেটেরিয়াল, বই এসবের কোনো গল্প নেই। এবং এই কারণেই কিন্তু তখন একটা ক্লাসে ছাত্রছাত্রীকে, ছাত্রই বেশি, তখন নারী শিক্ষার কতটুকুই বা ছিল, একজন ছাত্রকে অনেক বেশি মনোযোগী হতে হতো। পয়েন্ট মিস করে গেলে দ্যার ইজ নো আদার ওয়ে টু গেট ইট। এখন যেমন এই যে তোমাদের ক্যামেরায় সুন্দর করে জিনিসটা ক্যাপচার হচ্ছে, ক্লাস করার ঝোঁক নেই লাইভ, পরে দেখে নেবো রেকর্ড। ঠিক আছে, এবার দেখতে দেখতে কোনো প্রশ্ন মনে জাগলে সেটা করার জন্য তখন আর স্যার বা ম্যাডাম নেই। ঠিক আছে, সে না হয় নাই বা হলো, কিন্তু এই যে ফ্লেক্সিবিলিটি, এইটা তো আর তখন ছিল না। স্বাভাবিকভাবেই তখনকার দিনের যারা ছাত্র ছিল তারা তাদের শিক্ষকদের কথা অনেক মন দিয়ে শুনতেন। বা ওই যে পুঁথি, পণ্ডিতের কাছে পুঁথি রয়েছে, হাতে লেখা পুঁথি, সেটার কপি আর আমি কী করে পাবো? সুতরাং আমাকে তার মুখে তিনি সেই পুঁথিটা হয়তো সামনে রেখে পড়াচ্ছেন, ব্যাখ্যা করছেন তার শ্লোকগুলো, কিছু শেখাচ্ছেন। তো সেইটা তাকে মন দিয়ে শুনে শিখতে হতো, বা সে হয়তো কিছু জিনিস লিখে নিতে পারে। এমনকি তখনকার দিনে কাগজ কলম এগুলোও খুব সহজলভ্য জিনিস ছিল না। সুতরাং এই মস্তিষ্ক, শুনে শুনে শেখা, এটাই ছিল কিন্তু মূল জিনিস। মানে শুধু বেদের যুগেই ব্যাপারটা শ্রুতি ছিল তা না, এটা দীর্ঘদিন ধরেই কিন্তু আমাদের শিক্ষা শ্রুতিই ছিল, কানে শুনে শেখা। এবং মাথায় রাখবে, এটা কিন্তু খুব বৈজ্ঞানিকও। আমরা কিন্তু সত্যি কথা বলতে কি, কানে শুনে অনেক ভালো শিখি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের হাতে এখন সেটাকে লেখার, রেকর্ড করার অপশন আছে বলে আমরা অক্ষম হয়ে পড়ছি। ফলে আমরা আমাদের এই শ্রবণেন্দ্রিয়তাকে খুব একটা ভালো কাজে লাগাচ্ছি না, আনফর্চুনেটলি। কিন্তু আজ যদি তোমার হাত থেকে বই আর খাতার কলম আমি কেড়ে নিই,
তুমি কিন্তু দেখবে যে কয়েকদিনের মধ্যে তুমি কিন্তু শুনে শুনে ভালোই শিখছো এবং ভালোই মনে রাখতে পারছো, এবং তুমি যেটা শিখছো সেটা যদি বারবার নিজের মনে আওড়াও রিভিশন হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, মানে তখনকার দিনে তো আর এমসিকিউতে পরীক্ষা হতো না, এত 100 নাম্বারের পরীক্ষা ছিল না, এত 25টা বিষয় নিয়ে পড়াশোনাও করতে হতো না, সাবজেক্ট লিমিটেড, বইয়ের সংখ্যা লিমিটেড, সুতরাং মাথার ওপর চাপটাও কম পড়তো। এখন কি হয়েছে, এখন আমাদের যেহেতু হাতে অনেক অপশন আছে, জিনিসটাকে স্টোর করার, রেকর্ড করার, প্রিজার্ভ করার অনেক অপশন আছে, বই রয়েছে, তুমি এই যে ভয়েস রেকর্ডারে ভয়েস রেকর্ড করে নিতে পারো, এই যে লাইভ চলছে ক্লাসটা রেকর্ড হয়ে যাচ্ছে, স্টাডি মেটেরিয়াল রয়েছে, নেট খুললে প্রচুর ইনফরমেশন। ফলে আমরা এখন কি করছি, আমরা এখন আমাদের মানে কানটাকে শুধু নয়, আমরা চেষ্টাও করছি না যে একটা জিনিসকে খুব একটা ভালো করে মনে রাখার, আমি তো জানি আমার কাছে লেখা আছে, পেয়ে যাব, রিভিশন দেওয়ার সময় সেটা একবার খুলে নেব, ঠিক আছে। তো যাই হোক, অন্য আলোচনাটাকে অন্যদিকে ঘুরিয়ে লাভ নেই, আমি মূল পয়েন্টে আবার চলে আসি। তো সেই যুগে যেখানে প্রিন্টিং প্রেস ছিল না, সেখানে পড়াশোনা কতটা চ্যালেঞ্জিং ছিল বুঝতেই পারছি, মানে এখন চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে, তখন সেটাই খুব নর্মাল ছিল, ক্লিয়ার। যেটা যখন থাকে না সেটা নিয়ে তো মানুষ আফসোস করে না। এখন তোমার হাত থেকে আমি যদি বই খাতা কেড়ে নিই, লাইভ ক্লাসের অপশান যদি তুলে দিই, তুমি কাউ মাউ করে চেঁচাবে। ইভেন দেখো না, তোমরা খালি 2020 আগের আর পরের বিষয়টা দেখো, 2020 আগে আমরা স্মার্ট বোর্ড আর এইরকমভাবে ক্যামেরা চালিয়ে হাইব্রিড মডেলে ক্লাসের কথা কি ভাবতে পারতাম? ক্লাসে আসতে, বই খাতা খুলে বসতে, স্টাডি মেটেরিয়াল থাকতো, তারপরে লিখতে, চলে যেতে। কেউ কোনো দিন এটা ভাবনি যে ক্লাসটা তো রেকর্ড করলে ভালো হতো, বা ভাবলেও কোনো উপায় ছিল না, ঠিক আছে। কিন্তু আজকে দেখো ব্যাপারটা কত ক্যাজুয়াল হয়ে গেছে, তুই জানো একটা রেকর্ডিং হচ্ছে, ঠিক পেয়ে যাবো, রাইট। তাহলে যত মানুষকে যন্ত্র ঘিরে ফেলছে, তত মানুষ তার নিজের যে ক্ষমতা, স্কিল, সেটাকে ব্যবহার করছে না, সেগুলো ভোঁতা হয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি। সেই জন্য এটা আমার মনে হয় যে মেজরিটির, জনতা জনার্দন বলে আমরা যাকে বুঝি, মাস জিনিসটা কিন্তু ক্রমশ ভোঁতা হয়ে যাচ্ছে। মাসের বুদ্ধি, জনতার বুদ্ধি চিরকালই খুব কম ছিল, ব্যক্তিবিশেষের বুদ্ধি আছে অনেক, মানে খুব বুদ্ধিমান লোকজন আছে, কিন্তু গোষ্ঠী বা কমিউনিটির বুদ্ধিটা চিরকালই কম ছিল, এখন আরও কমে গেছে। এখন দেখবে তোমাকে একটা কিছু বললে তুমি সেটা যাচাই না করেই হই 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 করে সেটা বিশ্বাস করে ফেলো, এই জিনিসগুলো এখন হয়েছে। কারণ এই ধরনের ব্যাকআপ সিস্টেমগুলো কি করছে, তোমার বুদ্ধিটাকে ভোঁতা করে দিচ্ছে। কিন্তু তারপরেও কিছু বুদ্ধিমান লোক আছে যারা দারুণ কাজ করছে, এবং অন্যের বুদ্ধিটাকে কী করে ভোঁতা করে রাখা যায় সেই, মানে সেই পরিকল্পনাটা তারা নিরন্তর করে চলেছে। এনিওয়ে, যেটা বললাম, আমি মূল আলোচনায় ফিরি। তো শ্রীরামপুর প্রেসের কথা বলছিলাম। শ্রীরামপুর প্রেস কিন্তু সেই যুগে দাঁড়িয়ে বই ছেপে বিভিন্ন ভাষায়, শুধু বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দুর মতন ভাষাগুলো নয়, আরও যে ভারতবর্ষের অনেক ভাষা আছে, বিভিন্ন ভাষায় বই ছেপে সেই বইগুলো কিন্তু স্বাভাবিকভাবেই তখনকার ছাত্ররা পড়েছে, এবং শিক্ষা বিস্তারে শ্রীরামপুর প্রেসের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং শ্রীরামপুর প্রেস থেকে সেই যুগের বেশ কিছু 19 শতকের গোড়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা কিন্তু প্রকাশিত হতো। ইয়েস, শ্রীরামপুর প্রেস, হুগলি ডিস্ট্রিক্ট, ক্লিয়ার। কলকাতাতে তো রয়েছে, তারপর কলকাতা তো ফ্লারিশ করবে ধীরে ধীরে আরও যত সময় যাবে, অ্যাজ ব্রিটিশ ক্যাপিটাল। তো আমরা তো পত্রপত্রিকার নামগুলো পড়বই, কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো একটুখানি মাথায় রাখতে হবে যে আধুনিক শাসন ব্যবস্থায় সংবাদ মাধ্যমের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, এবং সমালোচনা করে সরকারকে চাপে রাখা, তাকে কাজ করতে বাধ্য করা, এই যে ব্যাপারগুলো আমরা দেখেছি, হ্যাঁ, যেটাকে আমরা নির্ভীক সাংবাদিকতা বলছি। কারণ দেখো, সরকারের বিরুদ্ধে গেলে স্বাভাবিক তার রোষানলে বা তার কোপে তোমায় পড়তে হতে পারে, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস, তো ইউ শুড বি মেন্টালি প্রিপেয়ার্ড ফর দ্যাট। কিন্তু সেই ধরনের জিনিসগুলোকে তোয়াক্কা না করে প্রচুর নির্ভীক সাংবাদিকদের আমরা কিন্তু অতীতে দেখেছি। আনফর্চুনেটলি ইন মডার্ন টাইমস বেশিরভাগ মিডিয়ায় বিকিয়ে গেছে কোনো না কোনো রাজনৈতিক দলের কাছে। আমি একদম পরিষ্কারই বলছি, আমাদের কেন্দ্রে বিজেপি রয়েছে, আজকে যেগুলোকে আমরা কোট আনকোট ন্যাশনাল মিডিয়া বলি, তুমি একটা কোনো মেন স্ট্রিম ন্যাশনাল মিডিয়াকে দেখতে পারবে না যে সরকারের সমালোচনা করে। রাজ্য সরকারগুলোর ক্ষেত্রে হয়তো ব্যাপারটা এতটা নয়, মানে যেখানে বিশেষ করে অবিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে, বিজেপির মতন এত ক্ষমতা তাদের নেই, সেই কারণে হয়তো তারা মিডিয়াকে এতটা ম্যানিপুলেট করতে পারে না বা এতটা কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে। কিন্তু সবার ওপরে যারা বসে রয়েছেন আমাদের দেশে, সেই দলটি
শাসক দল কেন্দ্রীয় সরকারে, তারা আজকে মোটামুটি কোনো প্রেসকেই আর তাদের হাতের বাইরে রাখে না। ইলেকট্রনিক মিডিয়া, সামান্য 2-4টে প্রিন্ট মিডিয়া, আর কিছু ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যারা করে, যাদের চ্যানেল তোমরা ইউটিউব ছাড়া দেখতে পাবে না, তারা যদিও আজকের দিনে খুব স্ট্রং, তাদের এক একজনের মানে মানে দেখা যাবে যে হয়তো 10-15 লাখ, 20 লাখ, 30 লাখ, এমনকি কোটির অঙ্কেও কয়েকজনের, এই যে রবিশ কুমারের কোটির অঙ্কে সাবস্ক্রাইবার আছে ইউটিউবে, দেখবে রবিশ কুমার অফিসিয়াল যেটা। কিন্তু 10-15 লাখ, 20 লাখ, 25 লাখ তো অনেকেরই আছে সাবস্ক্রাইবার ইউটিউবে। এছাড়া তাদের চ্যানেল, তুমি মানে চ্যানেলের মানে বলতে চাইছি তাদের কিছু কিছু অনুষ্ঠানের ঝলক, যেটাকে আমরা রিলস বলি, শর্টস বলি, সেগুলো তোমরা ইনস্টাগ্রাম বলো বা অন্যান্য আরও নানান সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাবে। সো দে আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল ইন দিস সেন্স। তারা মানুষের কাছে পৌঁছে হয়তো যাচ্ছে। এরকম কিছু কিছু আছে যারা হয়তো এখনও সরকারের সমালোচনা করছে, তবে কতদিন করতে পারবে আই ডাউট। হ্যাঁ, এটা নিয়ে সন্দেহ আছে, কারণ যতদিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত আস্তে আস্তে প্রত্যেককেই প্রায় হাতের মুঠোয় আনা হচ্ছে। একটা সময় এনডিটিভি আমরা দেখতাম যে একটা ক্রিটিসিজম করতো, সেই এনডিটিভিও আদানি কিনে নেবার পর এখন আর সরকারের সমালোচনা সেইভাবে করে না, এটা আমরা তো দেখতেই পাচ্ছি। তো এটা একটা অল টাইম লো, এটা পরিষ্কার বলে দেওয়া যায়। ভারতবর্ষের এই যে 250 বছরের যে সাংবাদিকতার ইতিহাস, আমি সমস্ত রকম মিলিয়ে মিশিয়ে বলছি, এখনকার দিনে তো শুধু প্রিন্টিং প্রেস রয়েছে তা নয়, প্রিন্ট মিডিয়ার সঙ্গে আরও যে 5 রকমের সংবাদ মাধ্যম রয়েছে, ইটস অল টাইম লো। এখনকার সাংবাদিকতার যে মান, দেখো কম বেশি আমি কাউকে সমর্থন করব না, কারোর পা চাটবো, কারোর সমালোচনা করবো, তো চিরকালই ছিল, ইটস নাথিং নিউ। বাট দ্য কোয়ালিটি অফ জার্নালিজম, ইটস প্যাথেটিক দিস ডেজ। আজকে ধরো বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে যেভাবে সংবাদ পড়া হচ্ছে, ইটস নাথিং লাইক নুড, কি বলবো, প্রোপাগান্ডা। ধরো একজন সংবাদ পাঠক বা পাঠিক একটা খবর পড়তে পড়তে বলছে ছি ছি, এইটা এরকম করে করা উচিত, ছি। আরে ভাই, তুমি সংবাদ পরিবেশন করছো দিনের শেষে, তুমি ধরো একটা সরকারের সমালোচনা করছো, ধরো আমি একদম পরিষ্কার নাম করে বলছি আর বাংলা, সে ধরো এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করছে, সমালোচনা করার মতোই কোনো সমস্যা কিছু নেই। এখানকার সরকার 10টার মধ্যে 7টা কাজই ভুলভাল করে, খারাপ কাজ করে, সমালোচনা নিশ্চয়ই করতে হবে। কিন্তু সমালোচনা করতে গিয়ে হঠাৎ আমি সেদিন, আমি কয়েকদিন আগে দেখছিলাম, যিনি পাঠিকা সংবাদ পড়ছেন 2টো লাইন করে বলছেন, তারপর বলছেন ছি ছি, একই রে ভাই, একই অদ্ভুত বিষয়। হ্যাঁ, তো এরকম অনেক ধরনের মানে গন্ডগোল হয়। তোমরা দেখেছো যে এক একটা অনুষ্ঠানে কি ধরনের এখনকার দিনে গন্ডগোল হয়। এমনকি আমি তো দেখেছি মানে স্টুডিওর মধ্যে মারামারি লেগে গেছে, কে কার দিকে জল ছুঁড়ে দিচ্ছে, এইরকম আজকাল হচ্ছে। দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। তুমি কাউকে সমর্থন করতে পারো, কাউকে তুমি সমর্থন না করতে পারো, কারো তুমি ফরে কথা বলতে পারো, কারো তুমি এগেনস্টে কথা বলতে পারো, বাট দ্য বেসিক এথিক্স অর ডেকোরাম অফ জার্নালিজম ইউ শুড ফলো দ্যাট। তোমার তো বেসিক জিনিসটা ফলো করতে হবে অ্যাটলিস্ট। সেখানে তুমি যদি এরকম পাড়ার রকের মতো একটা আবহ তৈরি করে ফেলো, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। এটা কখনোই গ্রহণ করা যায় না। মানে সে তুমি সরকারের সমালোচক হও অথবা সরকারের পক্ষে থাকো, আমি এখানে কে কার পক্ষে না আমি সেইটা দেখছি না। আমি বলছি একটা তো রুল বুক বলে তো কিছু জিনিস থাকে, একটা বেসিক জিনিস, সেটা তো ফলো করতে হবে। তুমি কম্প্রোমাইজ করতে পারো, দ্যাটস ফাইন, কিন্তু তুমি তা বলে একটা সংবাদপত্রের, সংবাদ মাধ্যমের একটা নিউজ স্টুডিওকে তো তুমি পাড়ার রকের আড্ডা বসে দিতে পারে না। আমি ভাবছি যে শুধু এইটা দেখতে হবে যে কবে রকে যে অশ্লীল গালিগালাজ চলে সেইটা কবে নিউজ স্টুডিওতে আসবে, ওইটাই শুধু বাকি আছে। ওইটা এখনও ঠিক করে ওঠা যায়নি। তাও এক আধজন খুব রেগে গিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া করতে গিয়ে বেফাঁস একটা দুটো এরকম স্ল্যাং বলে ফেলেনি একেবারে তা নয়, কিন্তু সেগুলো ঠিক আছে, মানে হিট অফ দ্য মোমেন্টে হয়তো হয়েছে, মানে ভুলে গেছে যে নিউজ স্টুডিওতে আছে, ভেবেছে পাড়ার রকে রাস্তার মোড়ে তারা ঝগড়া করছে, মারামারি করছে। তো যা হয়, যেরকম মুখ দিয়ে বেরিয়ে একটা দুটো তো বেরিয়ে গেছে। কিন্তু এটা হয়তো দেখা যাবে আর কিছুদিন পর খুব কমন হয়ে যাচ্ছে। এটা আর খুব একটা কিছুদিন পর যেভাবে চলছে পুরো বিষয়টা, কিছুদিন পর দেখা যাবে যে এটাও গ্রহণযোগ্য হয়ে গেছে, এটাও চলছে, এটা নিয়ে আর কেউ কিছু তখন বলছে না। ঠিক আছে, এবার যদি প্রিন্ট মিডিয়ার ভাষা বলো, আনন্দবাজার পত্রিকার 4 নম্বর পাতাটা বাদ দিলে, সম্পাদকীয় পাতাটা বাদ দিলে, বাকি যে পাতাগুলো পড়ে থাকে যেখানে নিউজ রিপোর্টিংটা হচ্ছে, গতকালের খবর যেটা লেখা হচ্ছে, তার যে কোয়ালিটি,
যথেষ্ট অবনতি হয়েছে। এটা ওই আগে ভালো ছিল এখন খারাপ, আমি এই মানসিকতা থেকে বলছি না, এটা সত্যিই কিন্তু অবনতি হয়েছে। যারা মানে যে খবরগুলো ইলেকট্রনিক মিডিয়ায় আসছে, যে খবরটা পড়া হচ্ছে বা যে ভয়েস ওভার দিচ্ছে বা যে একদম অন স্পট দাঁড়িয়ে রিপোর্টিং করছে, আমি তো দেখি আজকাল মানে ইংরেজি ছেড়ে দাও, পাতি বাংলাটাই বলতে পারছে না তারা ভালো করে, কি খারাপ উচ্চারণে তারা বাংলা বলছে। হ্যাঁ, কাঁই কাঁই করে চেঁচিয়ে যাচ্ছে। এখন তো মানে সংবাদ পাঠক পাঠিকার, নিউজ রিডারের প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে একেবারে যাকে বলে শির ফুলিয়ে চেঁচানো, সেই শির ফুলিয়ে তোমায় চেঁচাতে হবে, প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি করতে হবে। তো হচ্ছে এগুলো, এখন কিছু করার নেই, আনফর্চুনেটলি এটা সাংবাদিকতা থাকছে। আবার বলছি, এটা কিন্তু কে কাকে সমর্থন করছে করছে না আমি এটা ভেবে দেখে বলছি না। এখন তো বিকিয়ে তো গেছে, ছেড়ে দাও, সেটা ছেড়ে দাও। এখন মেন স্ট্রিম মিডিয়া, কোট আনকোট ন্যাশনাল মিডিয়া, সরকারের নয় বিরোধীদের সমালোচনা করে, এরকম কেউ কোনোদিন দেখেনি। সরকারের লোকের সমালোচনা করে যারা ক্ষমতায় রয়েছে, যারা কাজ করছে, এরা কন্টিনিউয়াস যারা অপোনেন্ট, অপোজিশন, তাদের সমালোচনা করছে, ছেড়ে দাও। কিন্তু এইগুলো খুব খারাপ, আমি তো বলছি ইটস অল টাইম লো। এটা নিয়ে আমার মনে অন্তত কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা নেই। তো যে কোয়ালিটি অফ নিউজ, ল্যাঙ্গুয়েজ, প্রেজেন্টেশন সব কিছু ডেটেরিওরেট করেছে। এবং কোনো রকম কোনো এই যে বললাম রুল বুক বলে, এথিক্স বলে, এগুলোর আর কোনো কেউ ধার ধারছে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে হেট স্পিচ। এমন এমন কথা বলা হচ্ছে, এমন এমন ধরনের জিনিস প্রচার করা হচ্ছে, ইটস পরিষ্কার, ক্লিয়ার কাট, ইটস হেট স্পিচ, কোনো সন্দেহ নেই এই বিষয়ে। তো এইগুলো আগে হয়তো এতটা ছিল না, এতটা হয়তো আগে ছিল না, বা সত্যি কথা বলতে কি প্রিন্ট মিডিয়ার এতটা হয়তো জোরও নেই যেটা একটা ইলেকট্রনিক মিডিয়ার আছে। হ্যাঁ, প্রিন্ট মিডিয়া একটা খবরের কাগজে একদিনের পর লোকে ঠোঁয়া করে দেয়, আর এখানে তুমি ইউটিউব, এমনকি আগে ইলেকট্রনিক মিডিয়াতেও একটা খবর সম্প্রসারিত হয়ে গেল মানে সেটা হয়ে গেল, এখন ইউটিউবে সেটা বছরের পর বছর থেকে যাবে। তুমি ভিডিওসে গেলেই দেখতে পাবে কোথায় কি মানে রিপোর্টিং হয়েছে না হয়েছে, বা লেখাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে দিনের পর দিন রয়ে যাবে, এগুলো পুরনো হয় না সে অর্থে। ঠিক আছে, তো এইগুলো হয়েছে, ঠিক আছে। খারাপ দিক হচ্ছে এটা যে খারাপ জিনিসটা থেকে যাচ্ছে, খারাপ জিনিসটা না থেকে যাচ্ছে, মানে সেটা আর্কাইভড হচ্ছে। মনে করলেই তুমি এক্ষুনি একটা ইউটিউব সার্চ করে অর্ণব গোস্বামী সার্চ করলেই দেখতে পাবে যে অর্ণব গোস্বামী কী করছে, 5 বছর আগে কী করেছে, আর যখন 20 বছর আগে প্রথম এনডিটিভিতে এসেছিল তখন সে কী ছিল, একজন প্রতিশ্রুতি মান একজন সাংবাদিক, সফট স্পোকেন, সেখান থেকে এখন সে কী করছে সেগুলো আমরা সবাই দেখতে পাবো। খারাপ জিনিসটা থেকে যাচ্ছে আনফর্চুনেটলি, খুব ভালো রকমভাবে সেটা আর্কাইভড হয়ে যাচ্ছে। যাই হোক, চলো বাকিটা এবার দেখে নিই। তাহলে এটা তো প্রশ্ন আসেই। এবার দেখো কতগুলো আইন আছে, যে আইনগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি কীভাবে সংবাদপত্র পত্রিকার ওপর খাড়া নামিয়ে এনেছে। রেস্ট্রিকশন, নিয়ন্ত্রণ, সরকার মনে করেছে বেশি সমালোচনা হয়ে যাচ্ছে, এত সমালোচনা সহ্য হচ্ছে না, মানুষ সেগুলো পড়লে আমার এগেনস্টে চলে যাচ্ছে। সুতরাং দেখো, লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট 1823 দেখে নাও। দ্য অ্যাক্টিং গভর্নর জেনারেল জন অ্যাডামস, who had reactionary views, enacted this. According to these regulations, starting or using press without license is a penal offense. অর্থাৎ উইদাউট লাইসেন্স তুমি কিন্তু সংবাদপত্র পত্রিকা প্রকাশ করতে পারবে না। This is called Licensing Regulations Act 1823. These restrictions were directed chiefly against Indian language newspapers or those edited by Indians. রামমোহন রয়'s মিরাতুল আকবর had to stop publication. তাহলে রামমোহন রায়, আমি আসবো এগুলোর প্রসঙ্গে, মিরাতুল আকবর তিনি কিন্তু শেষ পর্যন্ত থামিয়ে দিলেন। নেক্সট, প্রেস অ্যাক্ট অফ 1935 আর মেটক্যাফ অ্যাক্ট, এইটা একটা ভালো আইন, ঠিক আছে। মেটকাফকে বলাই হচ্ছে লিবারেটর অফ দি ইন্ডিয়ান প্রেস, তিনি মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতাকে স্বীকৃতি দিচ্ছেন। সো দিস প্রেস অ্যাক্ট অফ 1835 ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট দ্য ইয়ার 1835 ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ মেডিকেল কলেজ ক্যালকাটা ওয়াজ ফাউন্ডেড ইন দিস পার্টিকুলার ইয়ার 1835. Okay, and Bentinck accepted Macaulay Minute in 1835, right? So Metcalfe, the Governor General after Bentinck, কি করছেন? খুব অল্প সময় ছিলেন, দেখো গভর্নর জেনারেল ছিলেন 1935-36, repealed the obnoxious
1823 ordinance and earned the epithet liberator of Indian press. এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, the new press act required a printer publisher to give a precise account of premises of a publication and cease functioning if required by a similar declaration. The result of a liberal press policy was a rapid growth of newspapers. এরপর আরও কিন্তু সংবাদপত্র পত্রিকার আমরা দেখব যে সংখ্যাটা বেড়ে গেল। ঠিক আছে, এবার হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1867। বলো কি বলতে চাইছো, বলে ফেলো। PDF is very important. ওকে, PDF is very important. PDF তোমার বাড়িতে একদম ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে, কোনো সমস্যা কিছু নেই। একদম যাকে বলে বাই পোস্ট, দরকার হলে কুরিয়ার, স্পিড পোস্ট, ঠিক আছে, দরকার হলে ব্লিঙ্কিটকে দিয়েও পাঠিয়ে দেওয়া হতে পারে, একদম 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। ওকে, কোনো সমস্যা কিছু নেই। আচ্ছা, রেজিস্ট্রেশন অ্যাক্ট 1867। এবার দেখো, সরকার মনে করছে বড্ড বেশি স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে, রাইট? দিস রিপিলড দ্য মেটস্কাফ অ্যাক্ট অফ 1835 and was of a regulatory non-restrictive nature. As per this act, দেখো এখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে কি কি বলা হচ্ছে, এভরি বুক অর নিউজ পেপার ওয়াজ রিকোয়ার্ড টু প্রিন্ট দ্য নেম অফ দি প্রিন্টার অ্যান্ড দ্য পাবলিশার অ্যান্ড দ্য প্লেস অফ দি পাবলিকেশন। অর্থাৎ তুমি সরকারকে গালাগাল দেবে বলে নিজের নামটা লিখলে না, কোথা থেকে সেটা পাবলিশড হয়েছে লিখলে না, এবার সরকার কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? অর্থাৎ তোমাকে যেটা দেখবে এখনও হয়, প্রত্যেকটা সংবাদপত্র পত্রিকা যা এমনকি বই, তার পাবলিশারের নাম লেখা থাকে, ঠিকানা লেখা থাকে, কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকে। যদিও আমি নিশ্চিত, ঠিক আছে, এই PDF জামানায় আমি যদি একটা খবরের কাগজ ধরিয়ে দিই, সেই খবরের কাগজের সংবাদপত্রের যে সম্পাদক তার নাম কিন্তু খুঁজে বের করতে পারবে না তোমরা, এটা আমি নিশ্চিত। 10 জনের মধ্যে 8 জনই পারবে না। বলো, এখানে 3 জন বসে আছে অনলাইনে আর অফলাইনে, অফলাইনে 3 জন বসে আছে আর অনলাইনে বোধ হয় 2-3 জন ক্লাস করছে, আই এম নট শিওর। আজকে তো ভূত চতুর্দশী বলে সবাই ভূতের রাজ্যে চলে গেছে, পড়াশোনা করার তো খুব একটা দরকার নেই, ঠিক আছে। মমতাকে গালাগাল দিই, আর মমতা যেমন খেলা মেলা এইসব নিয়েই থাকেন, তোমরাও মোটামুটি সেই দিকেই হাঁটছো। এইদিকে কিন্তু মমতার পদাঙ্ক মোটামুটি তোমরা খুব ভালো অনুসরণ করো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো বলো দেখি, যে 4-5 জন সব মিলিয়ে রয়েছো, একটা খবরের কাগজ যদি আমি ধরিয়ে দিই, খবরের কাগজের সম্পাদকের নাম, কোথা থেকে পাবলিশ হচ্ছে, সেই ঠিকানা ইত্যাদি প্রভৃতি কোথায় দেখতে পাওয়া যাবে বলো? সম্পাদকীয় পেজে থেকে। আমি এটা, আমার কাছে খবরের কাগজ নেই, থাকলে ভালো হতো, ধরিয়ে দিতাম। বের করো। দেখে তো ছি, নট শিওর। এটা অবশ্য সব কাগজ যে সমান পলিসি ফলো করে তা নয়। আচ্ছা ঠিক আছে, পাতাটা কত, সম্পাদকের পাতা কি 1 নম্বর পাতা কি 25 নম্বর পাতা ছেড়ে দাও, একটা নিউজ পেপারের পাতার কোথায় লেখা থাকে? নাম লেখা থাকে, কোথা থেকে ছাপা হচ্ছে লেখা থাকে, সেই ঠিকানা লেখা থাকে, সবটাই লেখা থাকে। কোথায়? পাতার একটা পেজের কোন পোর্শনে লেখা থাকে? ওপরে ডান দিকে। বলো, শুনতে পাচ্ছি, বলে ফেলো। ওপরের একটা সাইডে লেখা থাকে। দেখেছো কিরকম ভুল জানো? ছোট বয়স থেকে নিউজ পেপার পড়ছো, নিউজ পেপার রিপোর্টিং লিখতে শিখেছো, এই লিখতে হবে আবার 2 দিন বাদে ক্লার্কশিপের যে পরীক্ষা হবে, নিউজ পেপার রিপোর্টিং লিখতে হবে। এটা অন্য কথায় আসি, কি আর বলবো, বলতেও এগুলো খারাপ লাগে। আমি সাধারণত নিজের শিক্ষক হয়ে শিক্ষকের, অন্য কোনো শিক্ষকের নাম উচ্চারণ করা বা সমালোচনা আমি একেবারেই পছন্দ করি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আমাকে আজ থেকে কিছু বছর আগে একজন বাংলার শিক্ষক জিজ্ঞেস করেছিলেন যে সাধারণ প্রতিবেদন সম্পাদকীয় প্রতিবেদনের মধ্যে তফাৎটা ঠিক জানো? সাধারণ রিপোর্টিং, জেনারেল রিপোর্টিং, সম্পাদকীয় প্রতিবেদনের মধ্যে কি তফাৎটা জানো? তা কি আর বলবো, যাই হোক, কি উত্তর দিয়েছিলাম সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে একদম কনফিডেন্টলি উত্তরটা ভুল বললে, ঠিক আছে, কনফিডেন্টলি উত্তরটা কিন্তু ভুল বললে। আমার কাছে খবরের কাগজ নেই, তাহলে আমি দেখিয়ে দিতে পারতাম যে একটা কাগজের পাতার, সম্পাদকীয় পাতায় হয়, অনেক সময় শেষ পাতাতেও হয়, প্রথম পাতায় হয় না, একদম পাতার নিচে নিচে যে মার্জিনটা থাকে তার নিচে একটা ছোট লাইনে লেখা থাকে পুরোটা।
কোথা থেকে ছাপা হচ্ছে, সম্পাদককে, মোটেই ওপরে নয়, ডান দিক বাঁ দিকও নয়, পুরো এ মাথা থেকে ও মাথার নিচে একটা লাইনে কি দেড়খানা লাইনে সবটা লেখা থাকে। সম্পাদকীয় পাতাতে লেখা থাকে, একদম সম্পাদকীয় পাতাতে লেখা থাকে, অনেক সময় শেষ পাতাতেও কোনো কোনো সংবাদপত্রে হয়তো লেখা থাকে, কিন্তু সেটা একদম নিচে লেখা থাকে। খেলার পাতার নিচে অনেক সময় থাকে, অনেক সময় সম্পাদকীয় পাতারও একদম নিচটায় থাকে, লেখা থাকে যে অমুক কর্তৃক প্রকাশিত, পরিবেশিত ইত্যাদি প্রভৃতি সম্পাদক, এরকম নাম লেখা থাকে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু ম্যান্ডেটারি, এটা কিন্তু করতেই হয়, প্রত্যেককে করতে হয়। একটা ম্যাগাজিনের ক্ষেত্রে ব্যাপারটা হয় ওই কন্টেন্ট, মানে যেটাকে আমরা সূচিপত্র বলি, সূচিপত্রর নিচে শেষে অনেক বেশিরভাগ ক্ষেত্রে লেখা থাকে সম্পাদককে কোথা থেকে প্রকাশিত হয়েছে। বইয়ের ক্ষেত্রে টাইটেল পেজের রিভার্স পেজটায় লেখা থাকে কোথা থেকে পাবলিশড হয়েছে, কবে পাবলিশড হয়েছে। তাহলে এই পুরো জিনিসটাকে ম্যান্ডেটারি করা হচ্ছে কবে? ম্যান্ডেটারি করা হচ্ছে 1867 এর রেজিস্ট্রেশন অ্যাক্ট। এখানে পরিষ্কার বলা হচ্ছে এভরি বুক অ্যান্ড নিউজ পেপার was required to print the name of the printer and publisher and the place of the publication. পরিষ্কার। And a copy was to be submitted to the local government within 1 month of the publication of a book. কোন একটা বই যদি কেউ প্রকাশ করে তাহলে সেটা কিন্তু খুব পরিষ্কার একটা কপি স্থানীয় প্রশাসনকে পাঠাতে হবে। তারা দেখবে যে কোথাও কেউ কিছু বেফাঁস লিখে বসে আছে কিনা, তাহলেই এসে ভরবে, বলবে পরের এডিশন এটা বাদ দিতে হবে, বা এক্ষুনি যে কটা বই আছে আগে উইথড্র করো, বাজার থেকে সারেন্ডার করো, উইথড্র করো। যদি রাখতে হয় তাহলে পরের এডিশনে এই এই জিনিসগুলো বাদ দিতে হবে। তাহলে টোটাল নজরদারি। তাহলে লিবারেটর অফ প্রেস 1835-এর যেটা গল্পটা হলো, সেটাকে আবার কি করা হচ্ছে, হালকা করে সুন্দর করে সেটাকে আবার মানে ফিরিয়ে নেওয়া হচ্ছে। আর এটা তো আমরা প্রত্যেকেই জানি, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, দেশীয় ভাষা সংবাদপত্র আইন পরিষ্কার বলে দেওয়াই হলো যে কোনো দেশীয় ভাষায়, বাংলা, হিন্দি, উড়িয়া, মারাঠি, তেলেগু, কন্নড়, কোনো দেশীয় ভাষায় সরকারের সমালোচনা করা যাবে না, নো ক্রিটিসিজম। ইংরেজি কাগজে হতে পারে, কারণ ইংরেজি কাগজ খুব কম লোকে পড়ে, যারা পড়ে তারা খবরের কাগজ না পড়লেও গালাগাল দেবে বলে সরকারকে দেবে। আই মিন এটা তো ধরেই নেওয়া হচ্ছে যারা ইংরেজি পড়তে পারে, English newspaper readers, they are educated enough to criticize several activities of government without the help of any other any print media or any printing media. তারা নিজেদের মতো করে সমালোচনা করতে পারে, বা তাদের সেই ক্ষমতা আছে বা সেই বুদ্ধিটা আছে। ক্লিয়ার? তো সুতরাং ইংরেজি নিউজ পেপারকে বাদ দিয়ে দেওয়া হলো। বাট বাংলা বা অন্যান্য কোনো দেশে, আমি বাংলাই বলছি যেহেতু এখানকার মানে কলকাতায় তখনও পর্যন্ত বেশিরভাগ পত্রপত্রিকার প্রকাশস্থল, বেশিরভাগ বাংলা পত্রপত্রিকা বা অন্যান্য কোনো দেশীয় ভাষায় কোনো পত্রপত্রিকায় সরকারের সমালোচনা করা যাবে না। আমরা দেখেছিলাম অমৃতবাজার পত্রিকা, যেটা একটা বাংলা পত্রিকা ছিল, সেটা সেই কারণে প্রায় রাতারাতি ইংরেজি পত্রিকায় পরিণত হয়, এবং 1990-এর দশক পর্যন্ত যতদিন সেটা টিকে ছিল, তারপর 90-এর দশকের গোড়ায় গিয়ে সেটা বন্ধ হয়ে যায়। যতদিন অমৃতবাজার পত্রিকা টিকে ছিল সে কিন্তু ইংরেজি কাগজ হিসেবেই টিকে ছিল। নাহলে দেখুন একটা ইংরেজি কাগজের নাম কখনো অমৃতবাজার পত্রিকা হয় না। ঠিক আছে, ইংরেজি কাগজের নাম একটু ইংরেজদের মতো, মানে ইংরেজি শব্দ দিয়েই করা হয়, টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান, টেলিগ্রাফ। ঠিক আছে, যদিও হিন্দুস্তান টাইমস, হিন্দুস্তান কথাটা রয়েছে, কিন্তু হিন্দুস্তান টাইমস। এখানে অমৃত বাজার পত্রিকা, বাজার কথাটা, অমৃতটা না হয় আমি ধরো নাম হিসেবে ছেড়ে দিচ্ছি, কিন্তু বাজার বলো, পত্রিকা বলো, অ্যাকচুয়ালি অমৃত বাজার হচ্ছে একটা জায়গার নাম, সেখান থেকে বেরোতো অমৃত বাজার পত্রিকা। এনিওয়ে, তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ফার অ্যাজ এক্সামিনেশন ইজ কনসার্নড, অ্যান্ড ইট ওয়াজ ডিজাইনড টু বেটার কন্ট্রোল the vernacular press and effectively punish and repress seditious writing. The provisions of the act including the following, কি কি বলা হচ্ছে দেখে নাও। এটার আমি আলাদা করে খুব ডিটেলসে বলছি না, যেগুলো কিছু টেকনিক্যাল কথা। সোজা কথায় দেশীয় ভাষায় সংবাদপত্র পত্রিকা সরকারের সমালোচনা করতে পারবে না, করলেই ব্যবস্থা নেওয়া হবে, এই হচ্ছে বিষয়। A district magistrate was empowered to call up the printer and publisher of any vernacular newspaper to enter into a bond with the government, undertaking not to cause, ছেড়ে দাও আমি আর পড়ছি না, এই সমস্ত খানিকটা টেকনিক্যাল মানে আইনের পরিভাষা এটা, কিন্তু গল্পটা হচ্ছে এটাই। এবার আমরা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট থেকে
একটু এগোই, যদিও এই অ্যাক্ট সম্পর্কে আরো কতগুলো তথ্য আছে দেখে নাও। কি বলা হচ্ছে, এই অ্যাক্টটাকে বলা হচ্ছে গিগলিং অ্যাক্ট, ঠিক আছে? এই অ্যাক্টটাকে বলা হচ্ছে গিগলিং অ্যাক্ট। আর সবথেকে খারাপ দিক হচ্ছে কি, এই ডিসক্রিমিনেশন বিটুইন ইংলিশ অ্যান্ড ভার্নাকুলার প্রেস। এবং কোনো অ্যাপিল করা যাবে না এই আইনের বিরুদ্ধে। আইনে তুমি যদি অপরাধী মানে যদি সাব্যস্ত হও, তাহলে ইউ হ্যাভ নো রাইট অফ অ্যাপিল। ওকে, তাহলে আন্ডার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রসিডিংস ওয়ার ইনস্টিটিউটেড এগেনস্ট সোমপ্রকাশ, ইনিশিয়েটেড হবে এটা অ্যাকচুয়ালি, যাই হোক, সোমপ্রকাশ, ভারতমিহির, ঢাকা প্রকাশ ইত্যাদি। আর যেটা বললাম, দেখ, অমৃতবাজার পত্রিকা turned overnight into an English newspaper to escape the VPA. Next, Indian Press Act, very important. যদি এটা থেকে প্রশ্ন খুব একটা আসে না। The Act revived the worst features of the VPA. Local government was empowered to demand a security at registration from the printer publisher and forfeit or deregister if it was an offending newspaper ইত্যাদি। সোজা কথা, কড়া ব্যবস্থা নেওয়া হবে। And Tilak, as the leader of the militant nationalists, was tried on charges of sedition and deported to Mandalay. কারণ তিনি কি করেছিলেন, ক্ষুদিরাম বসুদের যে তোমার বলে অ্যাক্টিভিটি, রিভলিউশনারি অ্যাক্টিভিটি, তারা বলতো টেররিস্ট অ্যাক্টিভিটি, সেটা নিয়ে লেখালেখি করেছিলেন, সমর্থন করেছিলেন। সুতরাং তাকে দেশদ্রোহী বলে ডেকে দিয়ে তাকে গ্রেফতার করে মান্দালয়তে, রেঙ্গুনে, তোমার বলো বার্মাতে, মায়ানমারে তাকে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। তিলকের হয়ে কে লড়েছিলেন জানো আইনি লড়াই? মোহাম্মদ আলী জিন্নাহ, রাইট? হি ওয়াজ ভেরি ক্লোজ টু তিলক। মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম জীবন আর পরের জীবনের মধ্যে অনেক তফাৎ। ইনিশিয়ালি হি ওয়াজ নট a fundamentalist or communal leader, but later unfortunately he turned into a communal leader, a leader of Muslim League. Initially তিনি কিন্তু, যেটা তার সম্পর্কে সরোজিনী নাইডু বলেছেন, হিন্দু মুসলিম ঐক্যের রাজপুত্র বা রাজদূত, এরকম একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডর অফ হিন্দু মুসলিম ইউনিটি, এরকম একটা কথা বলেছিলেন, ঠিক আছে? এবং তিনি প্রথম জীবনে যখন লন্ডনে ছিলেন সেই সময় দাদাভাই নওরোজিকে অ্যাসিস্ট করেছেন। হি ওয়াজ ভেরি ক্লোজ টু তিলক। সো হি ওয়াজ নট লাইক আদার দাড়িওয়ালা ফান্ডামেন্টাল মৌলবাদী একজন নেতা। হি ওয়াজ নট দ্যাট। ইভেন তার যে ছবি দেখবে, ক্লিন শেভড, পুরো কোট প্যান্ট পরে, হাতে লাঠি ঠকঠকিয়ে যায়, তার মেজাজ সম্পূর্ণ ছিল ব্রিটিশ মেজাজ। এবং রাজনীতি মানুষকে কত কিছু করায় ভাবো। জিন্নাহ সম্পর্কে বলে তিনি লোকটা কোনোদিন নাকি মসজিদেই যায়নি, কোনোদিন নামাজই পড়েনি, নামাজই পড়তে পারতো না। রাজনীতি মানুষকে কোন দিকে নিয়ে গিয়ে ফেলে দেখো। সেই লোকটাই কিভাবে আস্তে আস্তে একটা সাম্প্রদায়িক রাজনীতির মুখ হয়ে উঠছে। পাকিস্তানের পক্ষে তিনি অনড় হয়ে রইলেন, নিজের ক্ষমতার লোভ। অথচ কদিন বাঁচলেন পাকিস্তান হবার পর, ভেবে দেখ। নেহরু তো 1964 সাল পর্যন্ত একটা মানে লম্বা সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সার্ভ করেছেন। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানের জন্য ক্ষতিকারক হয়েছিল। কারণ যাই হোক, লোকটা তো এমনিতে তো সেই অর্থে একটা কমিউনাল মেন্টালিটির লোক ছিলেন না। তিনি রাজনীতির মানে নিজের জায়গাটা পাকাপোক্ত করার জন্য একটা সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঝুঁকেছিলেন। এই লোকটা যদি পাকিস্তানের ক্ষমতায় আরও কিছুদিন থাকতেন, মারা না যেতেন, আমার এখন ঠিক মনে নেই, বোধহয় 48-এই মারা যান জিন্নাহ, ঠিক আছে? জিন্নাহ তাই, প্যাটেলও কিন্তু স্বাধীনতার পর খুব বেশি দিন বাঁচেনি। প্যাটেল বোধহয় 50 কি 51-এ মারা যাচ্ছেন, আর জিন্নাহ মারা যাচ্ছেন বোধহয় পরের বছরই, বোধহয় জিন্নাহ মারা যাচ্ছেন। নেটটা খুলে দেখে নিতে পারো জিন্নাহর মৃত্যু কবে। অসুস্থ ছিলেন তিনি, ফলে হ্যাঁ ওইরকম একটা কিছু ক্যান্সার বা টিবি এরকম একটা কিছু হয়েছিল। তো মারা যাবার কারণে তিনি বেশি দিন তো ক্ষমতায় থাকতে পারলেন না। থাকলে একটু হয়তো বেটার হতে পারতো। আজকে পাকিস্তান যে জায়গায় এসে দাঁড়িয়েছে, প্রথম থেকেই তাদের যে ইতিহাস,
হ্যাঁ, এবং এইখানেই কিন্তু মাথায় রাখতে হবে যে নেহেরু বলো বা সেই যুগের কংগ্রেস নেতৃত্বের কিন্তু একটা কৃতিত্ব, একদম জন্মলগ্ন তখন ভারতীয় প্রজাতন্ত্রে। এটা নরম মাটির তালের মতন, সেটাকে যা চেহারা দেবে তখন সেটাই সে হবে। সেইখানে যে ধরো আমাদের যেটুকু আজকে ধরো গণতন্ত্র এখনো পর্যন্ত রয়েছে, যেটুকু আমরা অর্জন করেছি, যেটুকু অর্জিত হয়েছে, আমরা তাকে যতই সমালোচনার তীরে বিদ্ধ করি না কেন, এটা তো ঠিক যে আজকে পাকিস্তান বাংলাদেশের তুলনায় ভারতবর্ষে অনেক ভালো একটা গণতান্ত্রিক কাঠামো বা ব্যবস্থা রয়েছে, তার স্বাস্থ্য অনেক ভালো, বা পৃথিবীর অন্যান্য অনেক দেশের থেকেই ভারতের গণতন্ত্রের স্বাস্থ্য ভালো, তার হাজার ভুল ত্রুটি সত্ত্বেও। এইটুকুও হতো না যদি প্রথমেই নেহেরু এবং তার সহযোগী যারা ছিলেন সেই টিমটা ভালোভাবে শক্ত হাতে হাল না ধরতেন এবং এগিয়ে নিয়ে যেতে না পারতেন। আমরাও আমাদের হালটাও কিন্তু খুব খারাপ হতো, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। যেটুকু যা আজকে আমরা অর্জন করেছি, যেটুকু আমাদের যা স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি প্রভৃতি যেটুকু যা অর্জিত হয়েছে, সেটার জন্য কিন্তু এই টিমটাকে কিছুটা কৃতিত্ব তো নিশ্চয়ই দিতে হবে। ক্লিয়ার? যাই হোক, তো আবার তিলকে ফিরে আসি। তিলক তিনি কিন্তু গ্রেফতার হলেন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকিদের যে বিপ্লবী কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞকে সমর্থন করে, এবং তিনি ডিপোর্টেড হলেন। তাহলে তিলকের পত্রপত্রিকার কি নাম আমরা কিন্তু জানি, আসবো পরে। ঠিক আছে, চলে আসবো পরের অংশে। এবার পরপর নিউজ পেপারের নাম আর কে প্রকাশ করেছে সেইটা রয়েছে। ক্লিয়ার? তাহলে এইটাই হচ্ছে আরো গুরুত্বপূর্ণ জিনিস পরীক্ষার জন্য। তখনকার দিনে হেন কোনো বিখ্যাত লোক নেই যাদের নিজস্ব পত্রপত্রিকা বা ম্যাগাজিন থাকতো না, প্রায় প্রত্যেকেরই কিছু না কিছু ছিল। নট নেসেসারিলি যে সেই লোকটি রাজনীতির লোক, ঠিক আছে, রাজনীতির লোক হতেই হবে এমন কোনো কথা নেই। রাজনীতির বাইরেও কিন্তু অনেক লোক বিভিন্ন পত্রপত্রিকা বের করেছে। আর কিছু পত্রপত্রিকা যে মানে সেগুলো যে সবসময় মানে রাজনৈতিক পত্রপত্রিকা হয়তো এমনও নাও হতে পারে। এবার এইখানে একটা লম্বা তালিকা দেওয়া আছে। বেঙ্গল গেজেট দিয়ে তো শুরু হচ্ছে এই অগাস্টাস হিকি, যেটাকে হিকির গেজেট বলে, 1780, প্রত্যেক শনিবার বেরোতো, সাপ্তাহিক। ওকে, এরপরে অনেক নাম আছে, এত নাম কিন্তু মনে রাখা সম্ভব না। আমি দিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু এত নাম মনে রাখা সম্ভব না। সুতরাং এই যে দেখো এখানে ফার্স্ট নিউজ পেপার ফর ম্যাড্রাস, ম্যাড্রাস কুরিয়ার, ফার্স্ট নিউজ পেপার ফর বম্বে, বম্বে হেরাল্ড। দিজ আর ইম্পর্টেন্ট, বাট কোয়েশ্চেন কিন্তু খুব একটা এখান থেকে আমি কখনো দেখিনি। বেঙ্গল গেজেট থেকেই বেশি আসে, আর আসে এইটা থেকে। তো ফার্স্ট বেঙ্গলি মান্থলি, জন ক্লার্ক মার্সম্যান, দিগদর্শন, which is very important. পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় দিগদর্শন খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে। ক্যালকাটা জার্নালও গুরুত্বপূর্ণ বিকজ ইট ওয়াজ দি ফার্স্ট ইংলিশ ডেইলি। এটা যদিও প্রথম পাবলিশড হয়েছিল 1818-এ, কিন্তু এটা ফার্স্ট মে 1890 থেকে ইট টার্নড ইনটু আ ডেইলি ওয়ান। ক্লিয়ার? সো ক্যালকাটা জার্নাল was the first daily newspaper in India. এটা ভারতের প্রথম প্রাত্যহিক সংবাদপত্র ছিল, which is why Calcutta Journal is very important. অর্থাৎ ততদিনে টেকনোলজি একটু ডেভেলপ করতে পেরেছে, নিউজ এজেন্টস মানে নিউজ কিভাবে জোগাড় করে একদিনে খবরের কাগজ ছাপা যায়, এই জায়গাটা তৈরি হয়েছে। তো সুতরাং ক্যালকাটা জার্নাল পাবলিশড বাই বাকিংহাম was the first English daily newspaper in India. Okay. Bengal Gazette, the first Bengali newspaper. গঙ্গা কিশোর ভট্টাচার্য, হরিশ্চন্দ্র রায়। যদিও সমাচার দর্পণকে অনেকে বলছেন, কিন্তু দুটোই মে মাসে, অত ডেট তো এরকমভাবে ট্যালি করা মুশকিল, কিন্তু সম্ভবত বেঙ্গল গেজেটই ওয়াজ দি ফার্স্ট। তারপরে তো আসছে সমাচার দর্পণ। তাহলে প্রথম বাংলা সংবাদপত্র, দিগদর্শন তো প্রথম বাংলা পত্রিকা, ঠিক আছে, প্রথম বাংলা সংবাদপত্র হয় বেঙ্গল গেজেটই অথবা সমাচার দর্পণ, দুটোই কিন্তু মে 1818। কারা পাবলিশ করেছেন দেখে নাও, কোনো সমস্যা কিছু নেই। এই যে মার্সম্যান মানেই হচ্ছে শ্রীরামপুর প্রেস, শ্রীরামপুর থেকে বেরোচ্ছে। এবার দেখো রামমোহন রায় আসবো, খুব ইম্পর্টেন্ট। রামমোহন রায় পড়ানোর সময় কিছু কিন্তু বলে দিয়েছিলাম অলরেডি, নিশ্চয়ই খেয়াল আছে। তাহলে সংবাদ কৌমুদী 1821,
একটা খুব গুরুত্বপূর্ণ সংবাদপত্র বা পত্রিকা যেটা রাজা রামমোহন রায় পাবলিশ করছে। রাজা রামমোহন রায়ের আরও অনেকগুলো আছে, যেমন এখানে আমি আর একটা দিয়েছি, দেখো মিরাতুল আকবর। এটা কিন্তু মাথায় রাখবে এই যে পয়েন্টটা, অর্থাৎ ফার্স্ট পার্সিয়ান নিউজ পেপার জার্নাল, ফার্স্ট পার্সিয়ান জার্নাল পাবলিশড বাই রাজা রামমোহন রায়। আমি প্রথমেই বলছিলাম যে রাজা রামমোহন রায়কে কিন্তু আমরা ইজিলি ভারতীয় সাংবাদিকতার জনক বলতেই পারি, কারণ প্রথম দিকে যে খবরের কাগজগুলো বেরিয়েছে ব্রিটিশরাই বের করেছে। এমনকি প্রথম বাংলা পত্রিকাও কিন্তু দেখো ব্রিটিশদের হাত ধরে হচ্ছে। কিন্তু রাজা রামমোহন রায় দেখো এই নামগুলোর মধ্যে প্রায় প্রথম দিকের ভারতীয় যিনি একাধিক পত্রপত্রিকা সম্পাদনা করেছেন বিভিন্ন ভাষায়, ঠিক আছে। যেমন এই একটা ইংলিশ ফার্ম 1822-তে ফার্স্ট উর্দু পেপার বের করছে, জামি জাহান নুমা। ওকে, এটা অবশ্য প্রশ্ন আমি দেখিনি। রামমোহন রায় যে বঙ্গদূত দেখতে পাচ্ছ, 4টে ল্যাঙ্গুয়েজে ইনি বের করেছেন, উইকলি ইন 4 ল্যাঙ্গুয়েজেস, 4টে ভাষায় লেখা থাকতো সেখানে, ইংলিশ, বেঙ্গলি, পার্সিয়ান, হিন্দি। মাথায় রাখবে পার্সিয়ান ভাষার তখনও কিন্তু গুরুত্বটা রয়েছে, কারণ বাংলার সুলতানরা নবাবরা কিন্তু পার্সি ভাষাতেই তাদের সরকারি কাজকর্ম করতো। তখন বাঙালিদের মধ্যে কিন্তু পার্সিয়ান শেখার এই কারণে একটা ঝোঁক ছিল। রামমোহন রায়ও কিন্তু পার্সি জানতেন। সরকারি চাকরি পেতে গেলে আজকে যেমন ইংরেজি জানতে হয়, লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে পারলে ভালো, তাই তো, তেমনি তখনকার দিনে নবাবী আমল পর্যন্ত বাংলায় চাকরি মানে সরকারি চাকরি করতে গেলে পার্সি জানতে হতো। তারপর শাসকের ভাষা ইংরেজি হয়ে গেল, তাই আমরা ইংরেজি শিখতে শুরু করলাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেটা রাজভাষা, যেটা সরকারের ভাষা, সরকারের কাজকর্মের ভাষা, সেই ভাষাটা তো অনেকেই শিখতে চাইবে, কারণ নাহলে সরকারি চাকরি সে পাবে কি করে। ক্লিয়ার? আচ্ছা, সেই কারণে রামমোহন তখনও পার্সির গুরুত্বটা রয়েছে। তখন নবাবী আমল হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু পার্সি ভাষায় বা ফার্সি ভাষায় চর্চাটা কিন্তু তখনও রয়েছে, রাইট? ওকে, দেন বম্বে সমাচার, দ্য ফার্স্ট নিউজ পেপার ইন ফার্স্ট পেপার ইন গুজরাটি 1822। এটাও আমি প্রশ্নটা দেখিনি। প্রশ্ন আসে এইটা, দ্য বম্বে টাইমস 1838। এটাই পরবর্তীকালে 1861-এ কি হচ্ছে, থমসন বেনেট এটাকেই দ্য টাইমস অফ ইন্ডিয়ায় কনভার্ট করছে। তাহলে টাইমস অফ ইন্ডিয়া এই নামটা আসছে 1861-এ, তার আগে এটার নাম ছিল বম্বে টাইমস। তাহলে টাইমস অফ ইন্ডিয়া এই নামটা ধরে যদি আমি হিসেব করি, তাহলে এটা হচ্ছে এখন এই মুহূর্তে ওল্ডেস্ট এক্সিস্টিং নিউজ পেপার ইন ইন্ডিয়া। 1861 থেকে 150 বছর কাটিয়ে বেরিয়েছে। আর দি স্টেটসম্যান এইটা হচ্ছে ওল্ডেস্ট, যদিও স্টেটসম্যান নামটা কিন্তু এসেছে অনেক পরে, 1875-এ। তার আগে অন্য নাম ছিল, যেমন এটারও অন্য নাম ছিল। সেই হিসেবে স্টেটসম্যান হচ্ছে ওল্ডেস্ট। আর একদম নামে নামে প্রকাশিত হচ্ছে এইটা যদি দেখি, দেন দ্য টাইমস অফ ইন্ডিয়া ইজ দ্য ওল্ডেস্ট, বাট আনফর্চুনেটলি স্টেটসম্যান এখন আর প্রায় নেই বললেই চলে, প্রায় নষ্ট হয়ে গেছে কাগজটা। ওই নামমাত্রা এখনো বেরোচ্ছে দিল্লি আর কলকাতা থেকে, আর দুদিন পর আর বেরোবে কিনা সন্দেহ আছে। একদম, তাই তো বলা হতো আমাদের সময়। তুমি তো ছেড়ে দাও, আমার অনেক পরে, আমাদের সময় আরও বিশেষ করে তখন স্টেটসম্যানের রমরমা যুগ। আমরা যখন স্কুলে পড়ছি 90s-এ, 80s-এ, 90s-এ, তখন বলা হতো যে স্টেটসম্যান পড়লে ভালো ইংরেজি শেখা যায়, স্টেটসম্যানের ইংরেজি একটু ভালো হয়, একটু শক্ত হয়, নতুন নতুন তুমি শব্দ শিখতে পারবে। একদম। কিন্তু কিন্তু এখনও স্টেটসম্যানের সম্পাদকীয় পাতাটা কিন্তু খারাপ না, আগের মতো না হলেও এখনও খারাপ না। তো বাকি কাগজটা একেবারেই আর চলে না, বেশিরভাগ কপি পেস্ট করে দেয় নিউজ, হয়তো একটু এদিক ওদিক করে বিভিন্ন এজেন্সি থেকে যে খবরগুলো আসছে একটু কপি পেস্ট করে একটু দু একটা শব্দ পাল্টে করে দিল। এখন ব্যাপারটা এইভাবে চলে। কিন্তু তাহলেও এখনও কিন্তু সম্পাদকীয় পাতাটা খারাপ না, আগের মতো না হলেও খারাপ না, এখনও ভালো লোককে দিয়ে লেখায়। সো বম্বে টাইমস or টাইমস অফ ইন্ডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ফার অ্যাজ এক্সামিনেশন ইজ কনসার্ন। তারপর অবশ্যই রাস গাফতার, দাদাভাই নওরোজি, খুব ইম্পর্টেন্ট। হিন্দু প্যাট্রিয়ট 1853-তে কে বের করেছেন, গিরিশ ঘোষ। পরবর্তীকালে হিন্দু প্যাট্রিয়টের ওনার কাম এডিটর কে হচ্ছেন, হরিশ মুখার্জি। হরিশ মুখার্জি রোড স্ট্রিট না রোড, যাই হোক, যেখানে আমাদের দিদি থাকেন, দিদির বাড়ি, তো সেই হরিশ মুখার্জি তিনি এই হিন্দু প্যাট্রিয়ট কাগজটির পরে মালিক এবং সম্পাদক হন, বাট অরিজিনালি পাবলিশড বাই গিরিশ চন্দ্র ঘোষ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ফার অ্যাজ এক্সামিনেশন ইজ কনসার্ন। নেক্সট সোমপ্রকাশ, পরীক্ষার প্রশ্ন আসে 1858, দ্বারকানাথ বিদ্যাভূষণ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্ন আসে দেবেন্দ্রনাথ ঠাকুরের
ইন্ডিয়ান মিরর, ইনফ্যাক্ট ইন্ডিয়ান মিরর কিন্তু শুধু দেবেন্দ্রনাথ ঠাকুর নয়, তার সঙ্গে কেশব সেনও ছিলেন। দেখবে আমি তো এই চ্যাপ্টারটা অলরেডি পড়িয়ে দিয়েছি, সোশ্যাল রিফর্মস রিলি, তারপরে তোমার বলো এডুকেশন, এই চ্যাপ্টারটা তো পড়ানো হয়ে গেছে। রামমোহন রায়রা অলরেডি আমার আলোচনায় চলে এসছে। রামমোহন রায় বলো, দেবেন ঠাকুর বলো, কেশব সেন বলো, এরা কোন কোন পত্রপত্রিকা এডিট করতেন, পাবলিশ করতেন, এইগুলো কিন্তু আমি সবই পড়িয়ে দিয়েছি। এটা খানিকটা হয়তো সেই অর্থে রিপিট হচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা কি দেখব? নেক্সট হচ্ছে আমাদের এগেন গিরিশ ঘোষের বেঙ্গলি। এটা খুব ইম্পর্টেন্ট, যদিও বেঙ্গলি এগেন জনপ্রিয় হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জির সময়কালে। যেমন হিন্দু প্যাট্রিয়ট অনেক বেশি ফেমাস হয়েছে হরিশ মুখার্জির সময়, তেমনি বেঙ্গলি, দো ইট ওয়াজ অরিজিনালি পাবলিশড বাই গিরিশ ঘোষ, but gained immense popularity during the tenure of Surendranath Banerjee. Surendranath Banerjee took the responsibility of these, newspaper in 1879, and it became very popular, immensely popular during the days of Swadeshi movement, the early 20th century, right? Then গ্রাম বার্তা প্রকাশিকা, হরিনাথ মজুমদারকে কাঙাল হরিনাথ বলা হতো। নির্ভীক সাংবাদিকতার অন্যতম কারিগর হচ্ছেন এই গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার। ঠিক আছে, নির্ভীক সাংবাদিকতার অন্যতম জনক হচ্ছেন এই কাঙাল হরিনাথ, তাকে কাঙাল হরিনাথ বলা হতো। ঠিক আছে, এটা মাথায় রাখবে। গ্রাম বার্তা প্রকাশিকা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার দিক থেকেও এমনিভাবে আর কি। আচ্ছা, বামাবোধিনী পত্রিকা, এটা পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে। উমেশ চন্দ্র দত্ত, ন্যাশনাল নিউজ পেপার বাই নবগোপাল মিত্র, দেবেন্দ্রনাথ ঠাকুর নবগোপালকে ওই জন্য ন্যাশনাল মিত্র বলা হতো। তিনি শুধু ন্যাশনাল নিউজ পেপার নয়, যাবতীয় জিনিস যা তৈরি করেছিলেন তার আগে ন্যাশনাল আছে, ন্যাশনাল স্কুল, ন্যাশনাল জিম, যাবতীয় জিনিস। সেই কারণে তাকে বলা হতো ন্যাশনাল মিত্র, নবগোপালকে বলা হতো ন্যাশনাল মিত্র। তো ন্যাশনাল পেপার 1865 ইজ ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন। এবং অবশ্যই অমৃতবাজার পত্রিকা, প্রথমে বাংলা, পরে ইংরেজিতে পরিণত হয়। 1868 থেকে 78 পর্যন্ত, যতদিন ওই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট হচ্ছে ততদিন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1876, ততদিন পর্যন্ত এটা ইংরেজি ছিল, তারপর বাংলা ছিল, পরে ইট টার্ন ইনটু অ্যান ইংলিশ ডেইলি। ওকে, কে কে করেছেন? শিশির কুমার ঘোষ, মতিলাল ঘোষ, খুব গুরুত্বপূর্ণ। পরে অমৃতবাজার পত্রিকা গোষ্ঠী যুগান্তর পত্রিকাটি কিনে নেয়, কিনে নিয়ে বাংলা ভাষায় প্রকাশ করতে থাকে। তখন এখন যেমন টেলিগ্রাফ এবং আনন্দবাজার পত্রিকা একই হাউসের বাংলা এবং ইংরেজি কাগজ, তো এইটা তখন হলো একই হাউসের। যুগান্তর হচ্ছে বাংলা কাগজ, আর অমৃতবাজার পত্রিকা হচ্ছে ইংরেজি কাগজ। অর্থাৎ বাংলা সাংবাদিকতার দুনিয়ায়, বাংলা ভাষায় যে পত্রপত্রিকা বেরোচ্ছে সেই জগতে আবার ওরা কিন্তু ঢুকে পড়ে কিছুদিন পর, যেটা ওদের অরিজিনাল এলাকা ছিল আর কি, মূল এলাকা ছিল। দেন সুলভ সমাচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেশবচন্দ্র সেন। ওকে, বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্র, অনেকবার প্রশ্ন এসছে, খুব গুরুত্বপূর্ণ। নাও ইন্ডিয়ান স্টেটসম্যান অথবা দি স্টেটসম্যান 1865, রবার্ট নাইট, যদিও এটা আমি বললাম ফ্রেন্ড অফ ইন্ডিয়া, এবং আর একটা কিছু, হ্যাঁ স্টেটসম্যান, ফ্রেন্ড অফ ইন্ডিয়া, এবং আর একটা কোনো পত্রিকা ছিল, সেই দুটোকে মার্চ করে অ্যামালগামেট করে এই জিনিসটা হয় 1875, দি স্টেটসম্যান। এবং এটারও বয়স তাহলে কিন্তু কম কিছু না, 250 বছর, 150 বছর কিন্তু এরও বয়স হলো, 1875 ধরে। ওই নামমাত্র, খুঁজতে হবে, দূরবীন দিয়ে খুঁজতে হবে। আচ্ছা, নেক্সট সঞ্জীবনী, খুব খুব গুরুত্বপূর্ণ, পার্টিকুলারলি ডিউরিং দ্য ডেজ অফ স্বদেশী মুভমেন্ট। আমি যখন স্বদেশী মুভমেন্ট পড়াবো তখন কিন্তু এটা আবার বলবো। স্বদেশী মুভমেন্টের সময় বেঙ্গলি পত্রিকা, সান্ধ্য, তারপরেতে এই তোমার বলো সঞ্জীবনী, এই যে কাগজগুলো, পত্রপত্রিকাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ওকে, এবং এগেন আর একজন নির্ভীক সাংবাদিক হচ্ছেন এই কে কে মিত্র বা কৃষ্ণকুমার মিত্র, রাইট? আচ্ছা, হিন্দু, যেটা এখন খুব গুরুত্বপূর্ণ একটা সংবাদপত্র। দেখো 1878, সব গায়ে গায়ে, স্টেটসম্যান 75, এটা 78। হিন্দু, সেটা আয়ার এবং অন্যান্যরা মিলে তৈরি করেছিলেন 1878-এ। হিন্দু কাগজ কিন্তু এখনও তার পুরনো সুনাম বজায় ধরে রাখতে পেরেছে। হিন্দু কিন্তু এখনও কিছুটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এখনও কিন্তু সমালোচনা করে সরকারের, কিছুটা কেন অনেকটাই বাম ঘেঁষা। দক্ষিণ ভারতের পত্রিকা হলেও এখন দিল্লি থেকেও বেরোয়, কলকাতাতেও পাওয়া যায়।
হিন্দু, ঠিক আছে, এবং হিন্দুর সাংবাদিকতার যে কোয়ালিটি সেটাও খুব ভালো, তাদের ভাষা বলো বা তাদের লেখাপড়া, এখনও খুব ভালো ভালো আর্টিকেল থাকে হিন্দুতে। টাইমস অফ ইন্ডিয়া চিরকালই সরকার ঘেঁষা কাগজ, যে যখন সরকারে থাকবে একটু হালকা করে তেল মালিশ করে, ক্ষমতার অলিন্দে থাকে এরা। হ্যাঁ, কারণ টাইমস অফ ইন্ডিয়ার নিউজ আইটেমের সংখ্যা অনেক বেশি, প্রচুর খবর থাকে টাইমস অফ ইন্ডিয়াতে, প্রচুর খবর থাকে। টাইমস অফ ইন্ডিয়ার এডিটোরিয়াল পেজটা কিন্তু খুব উইক, এডিটোরিয়াল পেজ খুব উইক, কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার প্রচুর প্রচুর খবর থাকে। সেই কারণে টাইমস অফ ইন্ডিয়ার একটা গুরুত্ব আছে, অর্থাৎ ওর মতো করে একটা জায়গা তৈরি করেছে। হ্যাঁ, লেখার স্টাইলও ভালো, কিন্তু মুশকিলটা হচ্ছে এই কিছুটা প্রো গভর্নমেন্ট, সমালোচনা করে না তা না, ওইরকম মানে নির্লজ্জের মতন পাটা চাটে না, জায়গা মতো সমালোচনা করে, কিন্তু মোরাললেস দে আর প্রো এস্টাবলিশমেন্ট। মোরাললেস যে যখন ক্ষমতায় থাকে তাদের হালকা হালকা করে তেল মালিশ করে, বুদ্ধিমান তাই, একদম গোদার মতন রিপাবলিক ইন্ডিয়ার মতন তো করলে ব্যাপারটা একদম খুব নগ্ন হয়ে যায়, সেটা তারা করবেই বা কেন, রিপাবলিক ইন্ডিয়ার মালিক বিজেপির লোক, তাই কাজে সে সেইভাবে চালাচ্ছে, তার তো দরকার নেই সাংবাদিকতার মান কি হলো সেটা নিয়ে ভাবার, তার কোনো প্রয়োজন নেই। বাট টাইমস অফ ইন্ডিয়া ইজ ডেফিনেটলি অ্যাওয়ার অফ দ্যাট, তারা সাংবাদিকতার মানটা ডেফিনেটলি বজায় রাখে, প্রচুর খবরের কাগজ থাকে, বিজি লেআউট হয়, দেখবে ওদের যে লেআউটটা হয় পাতার, প্রচুর খবর থাকে একটা পাতা, ইভেন ফার্স্ট পেজে ওদের প্রচুর খবর থাকে, এবং বেশিরভাগই দেখবে ছোট ছোট হেডিংয়ে খবর হয়। এবং টাইমস অফ ইন্ডিয়া তোমাদের জন্য খুব ভালো, কারণ প্রচুর যেহেতু বিভিন্ন ধরনের খবর থাকে দেশে বিদেশে, কিন্তু অ্যানালিসিস, নিউজ অ্যানালিসিস, যেটা সম্পাদকীয় পাতার মূল বৈশিষ্ট্য, সম্পাদকীয় কলাম তো থাকতেই হবে, কিন্তু পোস্ট এডিটোরিয়াল অনেক সময় থাকে না, কোনো কোনো দিন থাকেই না, বা যেগুলো থাকে সেগুলো যে খুব আহামরি কিছু হয় তা না। সো ওইটা হচ্ছে উইকনেস, যেটা কিন্তু হিন্দুর একেবারেই নেই। হিন্দুর কিন্তু এডিটোরিয়াল পেজ খুব স্ট্রং, যেটা স্টেটসম্যানেরও খুব মানে আমি বলবো সম্পদ। নিউজ অ্যানালিসিস, নিউজ আর্টিকেল বিভিন্ন ধরনের খুব বেশি, এবং হিন্দু স্টেটসম্যান এরা তো এডিটোরিয়াল পেজ একটা না, এদের দুটো, পোস্ট এডিটোরিয়াল যে আর্টিকেলগুলো সেগুলো কিন্তু একাধিক পত্রপত্রিকায়, একাধিক থাকে, সেটা সাধারণত এখন আমরা দেখি একটাই থাকে, খুব মেরে কেটে দুটো, কিন্তু স্টেটসম্যান হিন্দুর অন্তত 4টে থাকে নিউজ আর্টিকেল, রাইট? ওকে, এক সেকেন্ড। নেক্সট হিন্দুর পর আমরা যাব ট্রিবিউন, এটাও কিন্তু একটা খুব জনপ্রিয় কাগজ, ক্লিয়ার? দয়াল সিং এটা তৈরি করেছিলেন, মাজেঠিয়া এটা তৈরি করেছিলেন 1881। ট্রিবিউন কিন্তু এখনও চলে, এতটা হয়তো জনপ্রিয় নয় লাইক টাইমস অফ ইন্ডিয়া, ট্রিবিউন কাগজটা কিন্তু এখনও চলে। এইবার তিলক, যদিও তিলকের নামটাই মেন, কিন্তু চিপলঙ্কার, আগারকার এরাও ছিলেন তিলকের আগে, কেশরী অ্যান্ড মারাঠা, এই ছিল তিলকের কাগজ। তিলক অবশ্য ব্যাপারটা প্রথম নন, তার আগে চিপলঙ্কার বা আগারকাররা এটা করেছিলেন। দেখো এটা লেখা রয়েছে পরিষ্কার, প্রফেসর কেলকার ছিলেন, কিন্তু তিলকের নামেই এটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়, মারাঠা। ওকে, আচ্ছা, এবার যেগুলো গুরুত্বপূর্ণ আমি বলে দিচ্ছি, যেমন ধরা যাক খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সতীশচন্দ্র মুখার্জির ডন, বানানটা খালি লক্ষ্য করবে, ডিওএন লিখে ফেলো না যেন, এই ডন মানে হচ্ছে উষাকাল, ইংলিশ একটা নিউজ পেপার। এটাও এগেন ডিউরিং দ্য ডেজ অফ স্বদেশী মুভমেন্ট ইট বিকেম ইমেন্সলি পপুলার, এবং পাকিস্তানেও একটা ডন পত্রিকা আছে, যেটা ওদের দেশের খুব বিখ্যাত একটা ইংরেজি পত্রিকা, এখনও আছে, কিন্তু এগেন ওটা কিন্তু তা বলে ডিওএন বলে ভেবো না, দিস ইজ DAWN মানে উষা। ওকে, ডন পত্রিকা সতীশচন্দ্র মুখার্জি, মাথায় রাখবে খুব গুরুত্বপূর্ণ, বিপিন চন্দ্র পালের নিউ ইন্ডিয়া,
অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার দেখো সন্ধ্যা, যেটার কথা বলছিলাম, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, আসল নাম ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এটা হচ্ছে প্রথম সান্ধ্য পত্রিকা। করোনার আগে পর্যন্ত আজকাল এবং প্রতিদিন কিন্তু সান্ধ্য পত্রিকা বের করত, মেনলি বিভিন্ন বড় রেল স্টেশন, বাজার, কলকাতার বাজার টাজার এগুলোতে পাওয়া যেত। এখন কিন্তু বন্ধ করে দিয়েছে, দরকারও নেই। এখন লোকের হাতে মানে সময় সময় নিউজ চলে আসছে, ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, এই যে আনন্দবাজার অনলাইন, এই সময় অনলাইন। এখন আর লোকে মানে সান্ধ্য আজকাল বা বিকেলের প্রতিদিন, প্রতিদিনেরটার নাম ছিল বিকেলের প্রতিদিন, আর আজকালটার নাম ছিল সান্ধ্য আজকাল। লোকে পড়বে কেন? পড়ার দরকারটা কি? বিনা পয়সায়, যে বিনা পয়সায় যদিও না, এটা আমরা ভাবি বিনা পয়সায়। আমরা যেটা নেটে যেগুলো পড়ছি কোনোটাই বিনা পয়সা নয়। আমাদের নেটের চার্জ দিতে হচ্ছে না এক মাসে, প্রত্যেক মাসে। সেটা তো সে টাকা পাচ্ছে, আমি বলছি তোমার খরচাটা তো হচ্ছে। তোমার তো ডেটা কার্ড ভরাতে হচ্ছে, মানে তুমি মাস গেলে এখন তো সেটা নেহাত কম কিছু নয়, এক মাসে বেশি পড়ে, একসঙ্গে 3 মাস বা 1 বছর করলে একটু কম পড়ে। তাহলেও আমরা ভাবি এই তো বিনা পয়সায় পেয়ে যাচ্ছি, মোটেই নয়। এইটাই হচ্ছে মানে মডার্ন ডে কনজিউমারিজম। তোমার মাথায় হাঁড়িটা ভাঙছে, তুমি বুঝতে পারছো না। কারণ ভেবে দেখো তো জিও কিভাবে ঢুকলো। আমরা আগে 1 জিবি দিয়ে 1 মাস চালাতাম, ভিডিও ভুল গুলি মারো। আমরা কোন পেজটা খুলবো, সেই পেজটা খুললে বেশি ডেটা নিয়ে নেয়, এইটাও আমরা ভাবতাম আগে। মাসে 1 জিবি ম্যাক্সিমাম, সেই 1 জিবির দাম ছিল তখন 250 টাকা, 200 টাকা, 300 টাকা, বিভিন্ন রেঞ্জে ছিল। খুব বেশি দিন আগের কথা নয়, 2016 সালের কথা বলছি। 17 সালে জিও লঞ্চ করলো, ব্যাস প্রথমে তো বিনা পয়সায় দিয়ে দিল সিমটা, বা একটা নামমাত্র সিমের দাম নিয়ে ডেটা বিনা পয়সায় প্রথম 3 মাস না 6 মাস দেদার তুমি ডেটা করছো, ব্যাস ওই যে তোমার অভ্যেস হয়ে গেল। তুমি আর অফই করছো না, তোমার ডাটা সবসময় অন থাকছে, ব্যাটারিটাও যাচ্ছে। এবং ভেবে দেখো, ব্যাটারি তাড়াতাড়ি যাচ্ছে বলে তোমায় চার্জ দিতে হচ্ছে তাড়াতাড়ি, ইলেকট্রিসিটি। তুমি ভাবছো সামান্য, এবার 1 বছর হিসেব করলে দেখবে কত টাকা হচ্ছে। তত বেশি খারাপ হবে, ব্যাটারি কিছুদিন অন্তর পাল্টাতে হবে, মোবাইলটা তাড়াতাড়ি যাবে, চার্জের যে টাকাটা যাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না, ভাবছি খুব অল্প টাকা। কিন্তু তুমি দিনে কতক্ষণ চার্জ দিচ্ছ এটা ভেবে দেখো, তাহলে মাসে আর বছরে কত টাকা তোমার চার্জের পেছনে গেল। এইবার ডাটার দাম আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এখন কত টাকায় গেছে দেখেছো? দিস ইজ কল্ড কনজিউমারিজম, দিস ইজ কল্ড মার্কেট ইকোনমি। তোমার মাথায় কাঁঠালটি ভেঙে চলে যাবে, তুমি বুঝতেও পারবে না। তুমি ভাবছো যে আমি 1 টাকা দাম ছিল তখন বিকেলের প্রতিদিন বা সান্ধ্য আজকাল, শেষ যখন আমি বলছি 1 টাকা 1.5 টাকা এরকম দাম ছিল, 2 টাকা, 1 টাকা না, আমি ভুল বলছি, 2 টাকা বোধহয় দাম ছিল লাস্ট যখন 2020 সালে। তুমি ভাবছো আমি 2 টাকা কি 3 টাকা বাঁচালাম? মাসে তো কেউ প্রতিদিন কিনতো না, সান্ধ্য আজকাল বোধহয় রবিবার বেরোতো না, যেহেতু রোববার ছুটির দিন, সপ্তাহে বোধহয় 5 দিন বেরোতো। তুমি কেউ যদি 5 দিনও কেনে তাহলেও মাসে হচ্ছে তোমার 20 দিন মোটামুটি, আমি একটা জাস্ট রাফলি বলছি, 20 দিন কি 22 দিন, তাহলে 20-22 দিনে তোমার কত টাকা খরচা? তো 100 টাকা খরচা তো খুব মেরে কাটে ম্যাক্সিমাম। তাও লোকে প্রতিদিন কিনতো না, হয়তো মাসে হয়তো 8 দিন 10 দিন কিনতো। এবার এই ডেটার মধ্যে তুমি বলতেই পারো আমার ক্লাস আছে, আমার সোশ্যাল মিডিয়া সার্ফিং আছে, আমার ওটিটি দেখবো, আমার তার খরচা আছে ইত্যাদি প্রভৃতি। কিন্তু যাই হোক, সেটা তোমায় তো দিতে তো হচ্ছে, সেটা তো ফ্রি কিন্তু হচ্ছে না অ্যাকচুয়ালি। মাথায় রাখবে, দুনিয়াতে বিনি পয়সায় কিছু হয় না, সব কিছুরই একটা মূল্য আছে। সেই মূল্যটা ধরে দিলে তবেই জিনিসটা কার্যকর হবে। এনিওয়ে, তো সেই প্রথম সান্ধ্য পত্রিকা হচ্ছে সন্ধ্যা, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে। এবার দেখো যুগান্তর, যেটার কথা বলছিলাম, প্রথম যুগান্তর কিন্তু একটা বিপ্লবী দল, ক্লিয়ার? সেই বিপ্লবী দল প্রথম সংবাদপত্র প্রকাশ করছে 1906 সালে। এটা মানে বেসিক্যালি একটা জার্নাল টাইপ। কে করছেন? যারা যুগান্তর দলটি তৈরি করেছিলেন, সেই বারিন ঘোষ, অরবিন্দের ভাই, সেই ভূপেন দত্ত, বিবেকানন্দের ভাই, এরাই তৈরি করেছিলেন যুগান্তর। পরে যুগান্তর পত্রিকাটি চলে আসে অমৃতবাজার পত্রিকার হাতে, কারণ বিপ্লবী দল আর কতদিন টানবে, ঠিক আছে? চলে আসে অমৃতবাজার পত্রিকার হাতে। যাই হোক, ইন্ডিয়ান সোশিওলজিস্ট শ্যামাজি কৃষ্ণ বর্মা, প্রশ্ন আসে পরীক্ষায়, খুব গুরুত্বপূর্ণ, লন্ডন থেকে বেরিয়েছিল। বন্দে মাতরম নামে একাধিক পত্রিকা ছিল, তার মধ্যে এটা হচ্ছে মাদাম ভিকাজি কামা, বন্দে মাতরম প্যারিস থেকে বেরোয়।
এছাড়া বন্দে মাতরম আর একটা পত্রিকা যেটা বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের সময় খুব জনপ্রিয় হয়, পাবলিশ করেছিলেন বিপিন পাল, ঠিক আছে, সেটাকে টেনে নিয়ে গেছিলেন অরবিন্দ ঘোষ ইত্যাদি, খুব গুরুত্বপূর্ণ বন্দে মাতরম। আবার আরেকটা বন্দে মাতরম কিন্তু লালা লাজপত রায়েরও ছিল। তো বন্দে মাতরম নামে একাধিক পত্রিকা আছে। ওকে, আচ্ছা, তারপরে তো দেখো এই যে আল হিলাল খুব গুরুত্বপূর্ণ আবুল কালাম আজাদের। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু গাদার। গাদার শুধু একটা সংগঠন নয়, গাদার কিন্তু একটা পত্রিকাও। দেখতে পাচ্ছ সান ফ্রান্সিসকো থেকে বেরোতো লালা হরদয়াল হচ্ছে যার প্রতিষ্ঠাতা। তাহলে গাদার যেমন পার্টি তেমনি গাদার নামে পত্রিকাটাও ছিল। সান ফ্রান্সিসকো আমেরিকা থেকে বেরোতো, ক্যালিফোর্নিয়ার রাজধানী হচ্ছে সান ফ্রান্সিসকো। ওকে, আচ্ছা, বম্বে ক্রনিকেল খুব গুরুত্বপূর্ণ। ফিরোজ শাহ মেহতা এডিটর ছিলেন, বি.জি. হর্নিম্যান, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ বম্বে ক্রনিকেল। ইয়ং ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ, অরিজিনালি পাবলিশ করেছিলেন যমুনা দাস দ্বারকা দাস, কিন্তু এটা অনেক বেশি বিখ্যাত হয়েছে গান্ধীর নামে। ইয়ং ইন্ডিয়া বললেই আমরা ওই জন্য গান্ধীকে বুঝি, বাট ইট ওয়াজ অরিজিনালি পাবলিশড বাই যমুনা দাস দ্বারকা দাস। সিন্স 1919 গান্ধী এটার দায়িত্ব নিচ্ছে। একই রকমভাবে পরেরটাও তাই, নবজীবন ইন্দুলাল ইয়াগনিক অরিজিনালি চালু করলো, পরে এটার গান্ধী দায়িত্ব নিয়ে নিচ্ছেন 1 বছর পর 1920। এই দুটো পত্রিকা গান্ধীর নামেই বেশি জনপ্রিয় হয়েছে। ফাইন, চলে আসবো আমাদের খুব প্রিয়, এবং আমরা এই কাগজটা খুব গালাগালও দিই, কিন্তু এই কাগজটা না পড়লে আমাদের সকালের চাটা হজম হয় না। সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা। 1922 নিশ্চয়ই দেখেছ যে কিছু বছর আগে 1922 সালে, তখন করোনা বলে ওরা তত বেশি উদযাপন করতে পারেনি। 1922 সালে আনন্দবাজার পত্রিকা 100 বছর পূর্ণ করে। প্রফুল্ল সরকার এই কাগজটি বের করেছিল, যদিও এই কাগজটি কিন্তু এর আগে দৈনিক নয়, একটা পত্রিকা হিসেবে বেরিয়েছিল, কিন্তু 1922 সালে এই প্রফুল্ল সরকারের হাত ধরে এটা একটা দৈনিক পত্রিকাতে পরিণত হয়। এবার বলো যে 2022 সালে যখন আনন্দবাজার পত্রিকা 100 বছর সম্পূর্ণ করলো, তখন আনন্দবাজার পত্রিকায় একটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়, যে পরিবর্তনটা 100 বছর পর হলো। 1922 থেকে 2022 তারা একটা বিশেষ জিনিস, একটা বৈশিষ্ট্য তারা বয়ে নিয়ে আসছিল, অনুসরণ করছিল। সেই জিনিসটা তারা 2022 সালে, যে বছর 100 বছর পূর্ণ হলো, তারপর তারা সেটা বন্ধ করে দেয়। বলো, যারা অনলাইনে আছে তারাও বলতে পারো। এই জন্য বোঝা যাচ্ছে খবরের কাগজ তোমরা পড়ো না, দেখো বলতে পারছো না। বলেই দিই, পারোনি মানে আর ভেবে লাভ নেই, এটা পারবে না। আনন্দবাজার পত্রিকা ছিল সেই ব্যতিক্রমী একটি কাগজ যে তার সম্পাদকীয় 2022 সাল পর্যন্ত সাধু ভাষায় লিখত। ঠিক আছে, হ্যাঁ, একমাত্র আনন্দবাজার পত্রিকাই ছিল মানে শেষ একটা কোনো জিনিস বা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন বা কাগজ যাই বলো না কেন, যারা দৈনন্দিন জীবনে সাধু ভাষাটাকে ধরে রেখেছিল। এখন কেউ সাধু ভাষায় লেখে না, কোনো পত্র পত্রিকা ব্যক্তি কেউ সাধু ভাষায় লেখে না, বইও সাধু ভাষায় কেউ প্রকাশ করে না। কিন্তু আনন্দবাজারের সম্পাদকীয় 2022 সাল পর্যন্ত ওরা কিন্তু সাধু ভাষায় লিখত। 100 বছর সম্পূর্ণ করে ওরা এই সাধু ভাষায় সম্পাদকীয় লেখাটা বন্ধ করে। ইটস এ হিউজ চেঞ্জ। দৈনন্দিন জীবনে সাধু ভাষায় ব্যবহারের শেষ চিহ্নটা মুছে গেল, একটা ইতিহাসের পরিসমাপ্তি হলো। আনন্দবাজার পত্রিকা আজকে 3 বছর, 3.5 বছর হয়ে গেছে তারা সম্পাদকীয় লিখছে চলিত ভাষায়, অন্য 4-5টা সংবাদপত্র পত্রিকার মতোই। বাট আই অ্যাকচুয়ালি এনজয়েড ইট আ লট। আমি এটা খুব এনজয় করেছি একটা সময়, ঠিক আছে, আমার খুব ভালো লাগতো সাধু ভাষায় সম্পাদকীয়টা পড়তে। আমি খুব দুঃখ পেয়েছিলাম সত্যি কথা বলতে। কিন্তু দেখো, যুগের নিয়মে তো একটা সময় পরিবর্তন করতেই হয়। অতীতকে দীর্ঘদিন আঁকড়ে ধরে থাকাটাও কোনো কথা নয়, সব জিনিসেরই একটা শেষ আছে, শেষ করতে হয়, সেই হিসাবে বলার কিছু নেই। সো আমি এটাকে অভিযোগ বলছি না,
কিন্তু আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছিল, কারণ একটা চিহ্ন মুছে যাচ্ছে। আমি খুব এনজয় করতাম ওদের সম্পাদকীয়টা, যেটা ওরা লিখতো, এবং খুব নিয়মিত আনন্দবাজারের সম্পাদকীয় পড়তাম। এখন আনন্দবাজারের সম্পাদকীয়র কোয়ালিটি যথেষ্ট ভালো, খুব ব্যালেন্স করে লেখে, কিন্তু ওই ফ্লেভারটা, ফিলটা একটু মিস করি, যেহেতু এটা আমার দীর্ঘদিনের অভ্যেস ছিল। ওকে, তো এই হচ্ছে আনন্দবাজার পত্রিকা, খুব গুরুত্বপূর্ণ একটা কাগজ এখনো। নেক্সট খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আম্বেদকরের বহিষ্কৃত ভারত। পরীক্ষায় প্রশ্ন আসে। গান্ধীর নিজস্ব পত্রিকা হরিজন 1933 সালে যখন তিনি 1932 সালের সেই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির বিরোধিতা করছেন, এবং তারপর পুনে চুক্তি আম্বেদকরের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে, একটা কোনো রকমের বোঝাপড়া হয়েছে দলিতদের সঙ্গে, যাদের তিনি বলতেন হরিজন, এবং হরিজন পত্রিকা তিনি প্রকাশ করছেন 1933 সালে। হরিজন ক্যাম্পেইন করেছেন। ন্যাশনাল হেরাল্ড জওহরলাল নেহরু গুরুত্বপূর্ণ, কমরেড মোহাম্মদ আলী গুরুত্বপূর্ণ, অরবিন্দ ঘোষের কর্মযোগী গুরুত্বপূর্ণ। অরবিন্দ ঘোষ কিন্তু বন্দে মাতারামও কিন্তু এডিট করেছেন, তার আগে অবশ্য কাগজটা চালু করেছিলেন বিপিন চন্দ্র পাল। অ্যানি বেসান্তের নিউ ইন্ডিয়া, কমনওয়েলথ খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। তাহলে দেখো এখানে আর নেই, এইটুকুই রয়েছে, হয়তো কিছু বাদ গেছে, যেমন এই বাংলার বন্দে মাতারামটাই আমার খেয়াল নেই, বাদ চলে গেছে সেই কারণে। আরও হয়তো টুকটাক কিছু বাদ গেছে, সব দেওয়া তো সম্ভব নয়। প্রশ্ন এসেছে পরীক্ষায় গুরুত্বপূর্ণ, তারপরেও হয়তো বাদ গেছে, এরকম একটা দুটো হয়তো আছে, খুব কমই হয়তো রয়েছে, কিন্তু একটা দুটো হয়তো আছে। যেমন এই বন্দে মাতারাম, যেটা বাংলা, যেটা বিপিন পাল অরবিন্দ ঘোষরা করতেন, সেটাই বাদ চলে গেছে আনফর্চুনেটলি, এটা অন্য মনস্কতাবশত হয়েছে। তো এইরকম কিছু কিছু একটা দুটো হয়তো বাদ থাকতে পারে। তো তোমরা এটা ইয়ে করে নিও, এটা তো আমি দিয়েই দিয়েছি, তোমার বলো, এখানে আমি দিয়েই দিয়েছি, তো এটা এদের কাছে রয়ে, মানে এদের কাছে চলে এসেছে, সুতরাং তোমরা পেয়েই যাবে, কাজে চিন্তার কিছু নেই। এটাকে একটু লম্বা করতে হবে এবার, আরও যে দুটো চারটে পত্র পত্রিকা তোমরা পড়বে, বিভিন্ন জায়গা থেকে পাবে, সেগুলো এই তালিকাটায় যোগ করে দেবে, তাহলেই তো হলো। ঠিক আছে, বাদ ডেফিনেটলি আছে। আরও খানিকটা আমি বাদ রেখেছি এই কারণে যে যখন সেই ব্যক্তির প্রসঙ্গে বলছি, সেখানে সেটা হয়তো উল্লেখ আছে, যেমন রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, এগুলো তো অলরেডি পড়িয়ে দিয়েছি, তখন কিন্তু এই পত্রপত্রিকাগুলোর কথাই বলেছি। ঠিক সেরকম এখনও তো ধরো বাকিটা পড়া বাকি, দাদাভাই নওরোজি বলো, বিপিন চন্দ্র পাল বলো, রমেশচন্দ্র দত্ত বলো, ঠিক আছে, তারপরেতে আমাদের বলো, তোমার বলো গান্ধী বলো, এগুলো তো সবই পড়ানো বাকি। সুতরাং যখন যেটা পড়াবো, তখন ডেফিনেটলি তাদের সেই ব্যক্তির প্রসঙ্গে বলতে গিয়ে, তার কর্মযোগ্য, মানে কর্মযজ্ঞের কথা বলতে গিয়ে স্বাভাবিকভাবেই তার কিছু পত্রপত্রিকার কথা আমি বলবো, ফলে বাদ যাবে না, কিন্তু এই তালিকাটায় হয়তো কিছু নাম মিসিং। ঠিক আছে, সেটা তোমরা যোগ করে নিতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে দিস ইজ অল ফর দ্য ডে। কালকে কালী পুজো, আজকে ওই জন্য একটু হালকা জিনিসই পড়ালাম, যদিও এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেক রকমের প্রশ্ন আসে। আর আমি ভুলেও গেছিলাম সত্যি কথা বলতে কি, শেষ কি পড়েছি, ফলে আমাকে তো ক্যারি করতে হয় পিডিএফটা, সেটা আমি আজ আর ক্যারি করছিলাম না। ইন্ডিয়ান হিস্ট্রি লাস্ট কি হয়েছে বলো তো, পরের দিন ইন্ডিয়ান হিস্ট্রি পড়াবো, অনেকদিন পড়ানো হয়নি, দেখে বলো তো ইন্ডিয়ান হিস্ট্রি লাস্ট কি পড়ানো হয়েছে? বোধহয় বুদ্ধিজম পড়ানো হয়ে গেছিল। মৌর্য কি পড়ানো হয়েছিল? আচ্ছা, মৌর্য যুগ পর্যন্ত হয়েছিল, তাই তো? ঠিক আছে, বুঝে গেছি। তাহলে পরের দিন ইন্ডিয়ান হিস্ট্রি পড়াবো, পরের রবিবার। ঠিক আছে, গুপ্ত নয়, আছে কুষাণ, আছে কুষাণ পড়তে হবে, মানে পোস্ট মৌর্যটা আগে পড়তে হবে। ঠিক আছে, পরের দিন তাহলে সেইটা পড়বো। ওকে, চলো তাহলে এই পর্যন্তই রইল আজ, দেখা হচ্ছে পরের রোববার। গুড বাই।